আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা, স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। কেমন আছেন সবাই? আর আজকে হলো আপনাদের বাংলাদেশ বিষয়াবলী লেকচার নাম্বার 4। আর এখানে আছে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস 2 এবং মুক্তিযুদ্ধের যে স্পেসিফিক ইতিহাস, এই ইতিহাস নাম্বার 1। এখানে আজকে আমরা পড়বো 68 সাল থেকে এর পরবর্তী ঘটনা প্রবাহ। 1968 সালের পরে কিভাবে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত ঘটনা প্রবাহ গুলো সামনে এগিয়েছে, এই জিনিসপত্র আজকে আমরা পড়বো। তো কেমন আছেন সবাই? আর কি অবস্থা একটু বলবেন। আজকে আমরা পড়বো সর্বপ্রথম হলো 1968 সালের আগরতলা ষড়যন্ত্র মামলা বা আগরতলা পরিকল্পনা মামলা। 1968 সাল 1968 আমরা 6 দফা পড়েছিলাম, মনে আছে? 6 দফা। জি স্যার। 6 দফার পরে ঘটনা কি ছিল বলেন তো? 6 দফার পরের ঘটনা ছিল যে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় এবং তখন থেকেই পাকিস্তান সরকার তারা বঙ্গবন্ধুর বিপক্ষে বেশ সোচ্চার ছিলেন। সর্বশেষ 1968 সালে বঙ্গবন্ধু জেলে অলরেডি বন্দী। এই অবস্থায় বঙ্গবন্ধুকে আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়, যেই মামলা 1968 সালের একেবারে শুরুর দিকে এট দ্য ভেরি ফার্স্ট সেট, অর্থাৎ 6 জানুয়ারি 1968 এই দিন প্রথম মামলাটা করা হয় এবং প্রথমবার আসামি ছিল 28 জন। পরের এই মামলাটাকে আবার নতুন করে করা হয় 28 জন এবং এইখানে বঙ্গবন্ধুর নাম ছিল না, কারণ বঙ্গবন্ধু তখনও জেলে বন্দী। এবং এরপরে কি হয় ভাইয়া, এরপরের ঘটনাটা হয় জানুয়ারির 18 তারিখ, অর্থাৎ 18ই জানুয়ারি 1968 এই মামলাটাকে আবার রিনিউ করা হয় এবং দ্বিতীয়বার এই মামলায় মোট আসামি দেওয়া হয় 35 জনকে, ইনক্লুডেড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 18ই জানুয়ারি 1968 যখন মামলাটা আবার নতুন করে করা হয়, এইবার বঙ্গবন্ধুকে দেয়া হলো 1 নম্বর আসামি। বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি ছিলেন 1 নং আসামি। আর এইখানে আরেকজনের আসামি নাম্বার মাঝে মাঝে পরীক্ষায় আসে এবং এটা ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো এই মামলার প্রেক্ষাপটে যে আন্দোলন হয়েছিল 69-এর গণ অভ্যুত্থান, ওই অভ্যুত্থানে একজন শহীদ হন, তার আসামি নাম্বার কত ছিল এবং শহীদ কে হয়েছিলেন? শহীদ হয়েছিলেন সার্জেন্ট জহুরুল হক। তার আসামি নাম্বার ছিল 17। সার্জেন্ট জহুরুল হক, উনি ছিলেন এই মামলার 17 নং আসামি। ওনার নামটা জাস্ট জেনে নেবেন। এই মামলার 17 নং আসামি সার্জেন্ট জহুরুল হক। এছাড়া এখানে আর কারো নাম পড়ার প্রয়োজন নেই আলাদা করে, সার্জেন্ট জহুরুল হক ওনার নামটাই শুধু পড়ে নেবেন। আরেকজনের নাম পড়তে পারেন, তিনি হলেন শওকত আলী। হ্যাঁ, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী। শওকত আলী উনি ছিলেন এই মামলার 26 নং আসামি। ওনার নামটা কেন পড়বেন? কারণ উনি হলো একটা বই লিখেছিলেন এই মামলা সংক্রান্ত, যেটার নাম হলো সত্য মামলা আগরতলা। উনি এই বইটা লিখেছিলেন, সত্য মামলা আগরতলা। এটা ওনার লেখা একটা বই। এরপরে আসেন ভাইয়া, এই হলো প্রারম্ভিক কথাবার্তা এই মামলার। এই মামলার মোট আসামি ছিল 35 জন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন 1 নম্বর আসামি, সার্জেন্ট জহুরুল হক ছিলেন 17 নম্বর আসামি এবং উনি এই পরের বছরই যখন আন্দোলন হয় তখন উনি জেলের মধ্যে নিহত হন, জেলের মধ্যে ওনাকে হত্যা করা হয়। এবং আরেকজন উল্লেখযোগ্য ব্যক্তি হলেন শওকত আলী, যিনি সত্য মামলা আগরতলা নামে একটা বই লিখেছিলেন। এই মামলার উনি 26 নং আসামি ছিলেন। ব্যাস, এই 3টা তথ্য লিখে নেওয়ার পরে এখন চলেন এই মামলার বিচার কার্যক্রম কবে শুরু হয়। মামলার জন্য প্রথমে এপ্রিল মাসের
মামলার জন্য প্রথমে হলো এপ্রিল মাসে একটা গঠন করা হয়, ট্রাইব্যুনাল। এবং ট্রাইব্যুনাল গঠন করা হলে সেই ট্রাইব্যুনাল বিচার কার্যক্রম শুরু করে জুন মাসে। ট্রাইব্যুনালটা গঠন করা হয় 12 এপ্রিল 1968, এই দিন গঠন করা হয় এপ্রিল মাসে ট্রাইব্যুনাল। 12 এপ্রিল 1968 এই সময় গঠন করা হয় বিচারিক ট্রাইব্যুনাল। বিচারিক ট্রাইব্যুনাল কবে গঠন করা হয়? প্রিলিমিনারির জন্য অনেক দিক থেকে প্রশ্ন আসতে পারে, এই জন্য প্রত্যেকটা তারিখ, প্রত্যেকটা সাল, প্রত্যেকটা ব্যক্তির নাম যেগুলো গুরুত্বপূর্ণ বা এর আগে এসেছে বা আসার মতো, এই তারিখ সালগুলো প্রত্যেকটাই মনে রাখতে হবে। এই বিচারিক ট্রাইব্যুনালের প্রধান ছিলেন গিয়ে মকসুমুল হাকিম, আর এখানে প্রধান বিচারপতি ছিলেন এস এ রহমান। প্রধান বিচারপতি এস এ রহমান, জাস্ট এই নামগুলো অবশ্যই মনে রাখতে হবে। প্রধান বিচারপতির নাম ছিল এস এ রহমান। প্রধান বিচারপতি ছিলেন এস এ রহমান, আর মকসুমুল হাকিম উনি ছিলেন অন্যতম একজন সদস্য। মকসুমুল হাকিম এবং মুজিবুর রহমান খান ওনারা ছিলেন অন্যতম সদস্য। ওনাদের নামগুলো জাস্ট জেনে রাখতে পারেন। এছাড়া অন্যান্য সদস্য মকসুমুল হাকিম, আরেকজন হলেন মুজিবুর রহমান। ব্যাস, এই নামগুলো লিখে নেন। তো এই ট্রাইব্যুনালে মূলত দুইটা পক্ষ ছিল, এরা কিন্তু বিচারপতি। বিচারপতি মানে যারা এই মামলার রায় দিবে, যারা এই মামলার শুনানিতে উকিলদের জেরা বা উকিলদের প্রশ্নোত্তরগুলো এগুলো শুনবে এবং শুনে ডিসিশন দিবে। আর এইখানে দুইটা পক্ষ ছিল, একটা ছিল সরকার পক্ষ। আচ্ছা, একটা কথা বলিনি, এই মামলার অফিসিয়াল নাম ছিল, মামলার নাম হলো আগরতলা ষড়যন্ত্র মামলা। আগরতলা ষড়যন্ত্র মামলা। বাট এই মামলার অফিসিয়াল নাম ছিল রাষ্ট্রদ্রোহ, না, রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য। রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য, এটা ছিল এই মামলার মূল নাম। রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। এটা পরীক্ষায় এসেছিল ভাইয়া যে এই মামলার অফিসিয়াল নাম বা মূল নাম কি ছিল। রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। এই ছিল মামলার মূল নাম। অর্থাৎ 1968 সালে প্রথমে মামলাটা হয়। প্রথমে নাম ছিল আগরতলা ষড়যন্ত্র মামলা, পরে এই মামলার অফিসিয়ালি নাম দেওয়া হয় রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। এরপরে আসেন ভাইয়া, এই মামলার বিচারপতি ছিল তিনজন। বিচারপতিদের মধ্যে প্রধান বিচারপতি ছিলেন এস এ রহমান। আচ্ছা, অ্যাপের মধ্যে নাকি ভুল আছে, কি করণীয় একটু বলতে পারবেন? টেলিগ্রাম লিংক নাই, টেলিগ্রামে হয়তো সবাই নাই, এই জন্য অ্যাপের মধ্যে এটা এডিট করা যায় কিনা একটু জিজ্ঞেস করে দিন। আপনি একটু বলেন, সমস্যা নাই তো, এটা তো আর লাগবে না। ওকে। আর এই মামলায় বঙ্গবন্ধুর পক্ষে যে ছিলেন সে ছিলেন হলো মঞ্জুর কাদের, মানে রাষ্ট্রপক্ষে ছিলেন মঞ্জুর কাদের কৌশলী। মঞ্জুর কাদের উনি ছিলেন রাষ্ট্রপক্ষের কৌশলী, মঞ্জুর কাদের। আর বঙ্গবন্ধুর কৌশলী হলেন আব্দুস সালাম। ইনি ছিলেন বঙ্গবন্ধুর কৌশলী। কৌশলী বলতে যারা যার পক্ষে আদালতে লড়েছে। যেমন এটা ছিল
রাষ্ট্রপক্ষ, আর এটা হলো বঙ্গবন্ধুর পক্ষ। কেউ যদি মামলা চালায় সেখানে তারা কি করে, তারা নিজের পক্ষে উকিল নিয়োগ করে না। সে বঙ্গবন্ধুর পক্ষের উকিল ছিলেন আব্দুল সালাম উনি, আর মঞ্জুর কাদের উনি ছিলেন রাষ্ট্রপক্ষের উকিল, অর্থাৎ উনি পাকিস্তান সরকারের পক্ষে এই মামলা লড়েছিলেন। এবং এই মামলায় যখন রায় হতে চলে তখন বঙ্গবন্ধুর পক্ষে একজন বিদেশি আইনজীবীকে আনা হয়, তার নামটা পরীক্ষায় এসেছিল, তার নামটা হলো টমাস উইলিয়ামস। একে ব্রিটেনের রানীর পক্ষ থেকে পাঠানো হয়, টমাস উইলিয়ামস। তার বাড়ি হলো ব্রিটেন, সেইখান থেকে ব্রিটেনের রানীর পক্ষ থেকে তাকে পাঠানো হয় বঙ্গবন্ধুর পক্ষে এই মামলা লড়ার জন্য। টমাস উইলিয়ামস, বাড়ি হলো ব্রিটেন, ওনার নাম হলো টমাস উইলিয়ামস। উনি পরবর্তীতে আসেন এই মামলা লড়ার জন্য। এরপর ভাইয়া এই মামলা সম্পর্কিত আরো দুই একটা তথ্য লিখে নেন। সেটা হলো এই মামলার বিচার শুরু হয়, বিচার কার্যক্রম শুরু হয় কবে? এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয় 19 জুন 1968। 19 জুন 1968 এই মামলার বিচার কার্যক্রম শুরু হয়। এবং এই মামলায় তাদের টার্গেট ছিল বঙ্গবন্ধুকে ফাঁসি দিয়ে দেওয়া, আর বঙ্গবন্ধুর ফাঁসি হয়ে গেলে পূর্ব বাংলায় আর কোনো আন্দোলন থাকবে না, এটা ছিল তাদের মূল উদ্দেশ্য। যাই হোক, বিচারিক কার্যক্রম শুরু হয়, এরপরে মামলা সামনে গড়াতে থাকে। এখান থেকে আর কোনো কিছু না পড়লেও চলবে। এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু তাহলে ক্লিয়ার লেখেন আপনারা, এইটুকু ক্লিয়ার বুঝছেন কিনা? এইখানে এই কয়টা তারিখই শুধু পড়তে হবে, দেখেন। এইটুকু ক্লিয়ার কিনা? 6 জানুয়ারি 1968, ওকে। আর একটা তারিখ হলো 18 জানুয়ারি 1968, আর একটা তারিখ হলো 12 এপ্রিল 1968, আর একটা তারিখ হলো 19 জুন 1968। তাহলে প্রথম মামলাটা দেওয়া হয়েছিল 6 জানুয়ারি, সেইখানে আসামি ছিল 28 জন। পরবর্তীতে এই মামলা আবার নতুন করে এক্সটেন্ড করে 28 জনের পরিবর্তে 35 জনকে আসামি করা হয়, এবং দ্বিতীয়বার মামলার 1 নম্বর আসামি দেওয়া হয় বঙ্গবন্ধুকে, যেখানে প্রথমবার বঙ্গবন্ধুর নাম ছিল না। পরবর্তীতে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবকে আসামি করা হয়, তিনি ছিলেন এই মামলার 1 নম্বর আসামি। 17 নম্বর আসামি ছিলেন সার্জেন্ট জহুরুল হক, যাকে জেলের মধ্যে পরবর্তী বছর হত্যা করা হয়। এবং এই মামলার আরেকজন আসামি যার নামটা পরীক্ষায় আসে, তিনি হলেন শওকত আলী। তিনি সত্য মামলা আগরতলা নামে একটা বই লিখেছিলেন, উনি এই মামলার 26 নম্বর আসামি। আর এই মামলা কিভাবে পরিচালনা হবে সেই জন্য একটা ট্রাইব্যুনাল দরকার, অর্থাৎ যারা এই ব্যাপারে রায় দিবেন। সেই রায় দেওয়ার জন্য যাদেরকে গঠন করা হয়, যে বিচারপতিদেরকে নিয়ে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়, সেই বিচারিক ট্রাইব্যুনালটা গঠিত হয় 12 এপ্রিল 1968। এবং এখানে বলা হয় যে আগরতলা ষড়যন্ত্র মামলার জন্য গঠিত বিচারিক ট্রাইব্যুনালের প্রধান আইনজীবী কে ছিলেন বা প্রধান বিচারপতি কে ছিলেন? বিচারপতি এস এ রহমান। অথবা ওই আদালতের বা ওই ট্রাইব্যুনালের সদস্য নিচের কে ছিলেন বা নিচের কে ওই আদালতের সদস্য ছিলেন না। এরকম যদি পরীক্ষায় প্রশ্ন হয় তাহলে কি হবে ভাইয়া? তাহলে উত্তর আসবে মকসুমুল হাকিম বা মুজিবুর রহমান, যার নাম আপনি অপশনে দেয়া থাকে। এরপরে আসলো বঙ্গবন্ধুর পক্ষে এই মামলা লড়েছিলেন কে? 2 জন লড়েছিলেন, একজনের নাম হলো আব্দুস সালাম, আরেকজনের নাম হলো টমাস উইলিয়ামস, যিনি পরবর্তীতে ব্রিটেন থেকে এসেছিলেন এবং হাইকোর্টে একটা আপিল করেছিলেন বঙ্গবন্ধুর ব্যাপারে। আর রাষ্ট্রপক্ষে এই মামলা লড়েছিলেন হলো মঞ্জুর কাদের, ওকে। আর এই মামলার বিচার কার্যক্রমটা শুরু হয়, এই মামলার বিচার কার্যক্রম শুরু হয়, ওটা যে লিখছেন এখানে সব ঠিক আছে, যারা জয়েন করতে পারেন নাই তারা সার্ভিসের নাম্বারে যোগাযোগ করুন। এটা কেমনে দেখবে? জুমে জয়েন করলে তো আর এই মেসেজ
আচ্ছা, এরপরে আসেন এই মামলা সম্পর্কিত আরেকটু ঘটনা বলি। এই মামলা যখন সামনে আগায়, মামলা যখন সামনের দিকে আগাতে থাকে, তখন গিয়ে 1969 সালে আরো নতুন কিছু ঘটনা প্রবাহ হয়। মামলা চলতে থাকে, মামলার বিচার কার্যক্রম চলতে থাকে সাল 1969। এই সময় হয়েছিল পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের গণ অভ্যুত্থান। এটাকে বলা হয় 69-এর গণ অভ্যুত্থান। আপনারা কি ক্যামেরা সবাই চালু না করার পণ করেছেন নাকি? নাকি কাপড় চোপড় ছাড়া বসে আছেন? যুবক যারা আছেন, আপনারা যে আছেন কি না এটা তো বোঝা যাচ্ছে না। একেবারে আমি নিঃসঙ্গ বোধ করতেছি। আর এখানে হলো আমাদের এখানে ইলেকট্রিসিটি নেই, জেনারেটর দিয়ে আমরা ক্লাস করছি, প্রচন্ড গরম। আর এই রুমের মধ্যে হলো ভাইয়া একেবারে এয়ারটাইট একটা রুম। আমি বুঝতে পারছি, ক্যামেরা চালু করেননি দেখে আমি বুঝতে পারছি যে মোস্ট অফ ইউ আপনারা সবাই মোটামুটি আছেন, কিন্তু জাস্ট এই গরমে একেবারে নাভিশ্বাস অবস্থা প্রত্যেকের। যাই হোক, চলেন, আপনারা থাকলেই হলো। এরপরে আসেন গণ অভ্যুত্থান। এই জায়গাটা দিয়ে কেন গুরুত্বপূর্ণ ভাইয়া, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গা হলো যে 1966 সালের পর থেকে 1971 পর্যন্ত মাঝখানের এই ইতিহাস থেকে প্রিলিমিনারিতে অন্তত 3 থেকে 4টা প্রশ্ন পাবেন। আর লিখিততে এই ইতিহাসটুকুর উপরে আলাদা করে 50 নাম্বার থাকে। এবং যে কোনো ভাইবা পরীক্ষা আপনি দিবেন, সেই ভাইবা পরীক্ষার মধ্যে আপনাকে এই জায়গা থেকে মাস্ট প্রশ্ন করবেই, যে কোনো চাকরির ভাইভায়। কি স্যার? ওকে, এইটুক লেখা শেষ হলে, তো এই জায়গাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জায়গা। আমরা এই পার্টে, স্যার মাঝে মাঝে হারিয়ে যাচ্ছেন, গরমে হারিয়ে যাচ্ছি বুঝছেন। এরপরে 1969-এর ঘটনা প্রবাহ লেখেন। 1969 সালের প্রথম ঘটনা ছিল যেটা, যে বঙ্গবন্ধুর বিপক্ষে যখন এই মামলা চলমান রয়েছে, এই মামলার মধ্যে প্রথম যেটা হয়, মামলার এগেইনস্টে কাজ করার জন্য, মামলার এগেইনস্টে কাজ করার জন্য 1969 সালের শুরুর দিকে স্টুডেন্ট অ্যাকশন কমিটি নামে একটা কমিটি গঠন করা হয়, যেটার বাংলা হলো ছাত্র সংগ্রাম পরিষদ। 3টা রাজনৈতিক দল, রাজনৈতিক দল বলতে ছাত্র দল আর কি, 3টা ছাত্রদের রাজনৈতিক দল, এরা একত্রিত হয়ে এই সংগঠনটা প্রতিষ্ঠা করে, যেটার নাম হলো, এটা প্রতিষ্ঠিত হয় 4 জানুয়ারি 1969। গঠিত হয় হলো স্যাক বা স্টুডেন্ট অ্যাকশন কমিটি। STUDENT স্টুডেন্ট অ্যাকশন কমিটি মানে হলো ছাত্র সংগ্রাম পরিষদ, ছাত্র সংগ্রাম পরিষদ। আর এই যে ছাত্র সংগ্রাম পরিষদ, এই ছাত্র সংগ্রাম পরিষদ মূল কাজটা কি করে? তারা মূলত ছাত্র সংগ্রাম পরিষদ, তারা বঙ্গবন্ধুর যাতে বিচার না হয় এই জন্য তারা
11 দফা কর্মসূচি দেয়। এবং এই 11 দফা কর্মসূচি যেটা দিয়েছিল তারা, 11 দফার মধ্যে তারা 6 দফাকে অন্তর্ভুক্ত করেছিল এই ছাত্র সংগ্রাম পরিষদ। এবং ছাত্র সংগ্রাম পরিষদ যারা 11 দফা কর্মসূচি দেয়, তাদের পাশাপাশি এই কার্যক্রমে অংশগ্রহণ করে অন্যান্য যতগুলো রাজনৈতিক দল ছিল পাকিস্তানের, পূর্ব পাকিস্তানের, তারা সবাই একত্র হয়ে 5 5 না, এটা ছিল 8 জানুয়ারি, ঠিক 4 দিন পরে 8 জানুয়ারি পাকিস্তানের টোটাল যতগুলো রাজনৈতিক দল ছিল, এই বিরোধী রাজনৈতিক দলগুলো 1969 সালের 8 জানুয়ারি একত্রিত হয়ে তারা গঠন করে হলো ডেক। আর ডেক মানে হলো ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি। ডেমোক্রেটিক অ্যাকশন, COMMITTEE, ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি বা গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ। গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ। এবং তারা ছাত্রদের যে 11 দফা, এই 11 দফা দাবি দাওয়াকে তারা সমর্থন করে। এবং এই দাবি দাওয়াকে তারা সমর্থন করার ফলে আন্দোলনটা বেগবান হয়। এবং এই দুই পক্ষ মিলে তারা জানুয়ারি মাসের 20 তারিখ, বিশেষ করে ছাত্র সংগ্রাম পরিষদ স্পেসিফিক ভাবে, ওনারা জানুয়ারি মাসের 20 তারিখ একটা অবরোধ ডাকে এবং সেই অবরোধে পুলিশ গুলি চালায়। পুলিশ গুলি চালালে একজন নিহত হন, তার নাম হলো আসাদুজ্জামান, একজন ছাত্রনেতা, তিনি নিহত হন। ছাত্রনেতা আসাদুজ্জামান, উনি হলো পুলিশের গুলিতে নিহত হন। পরীক্ষায় প্রশ্ন আসে, আসাদুজ্জামান কবে নিহত হন পুলিশের গুলিতে? হ্যাঁ। আর এই 20 জানুয়ারি এই জন্য পালন করা হয় আসাদ দিবস হিসেবে, শহীদ আসাদ দিবস। আচ্ছা, নিহত লিখলে ব্যাপারটা একটু খারাপ শোনা যায় ভাইয়া, যেহেতু দেশের জন্য প্রাণ দিয়েছেন বেচারা, এই জন্য এটা লিখতে হবে যে আসাদুজ্জামান শহীদ হন। ভাইয়া মাঝে মাঝে এই বাংলা একাডেমির কারণে আমি নিজেও কনফিউজ হয়ে যাই। কেমন শহীদ বানানটা আমরা ছোটবেলা থেকে লিখে আসছি, শহীদ হয় দিঘিকার দিয়ে, এখন তো আবার বই পুস্তকে দেখা যাচ্ছে হয় রসিকার দিয়ে ওনারা লিখছে। হ্যাঁ। আবার চীন দেশের নাম কোনোভাবেই আমার এটা এইভাবে ছাড়া লিখতে ভালো লাগে না, কিন্তু ওনারা বলতেছে এটার বানান হবে ছয় রসিকার দিয়ে। অন্য কোনো দেশের নাম লিখলে ইংরেজি বা ইসে তখন হলো রসিকার ইউজ করতে হয়। এই ব্যাপারগুলো যখন আপনারা পড়বেন, দেখেন আমি গণতান্ত্রিক লেখার সময় কিন্তু এটা মূর্ধন্য ন লিখেছি। এই লেখার সময় যদি আপনি কেয়ার করে বানানগুলো দেখে যান, তাহলে ওই যে আমাদের বানান শুদ্ধিকরণ ও বাক্য শুদ্ধিকরণ, এই জায়গাগুলো অনেকটা এগিয়ে থাকবেন। আর পেপার পত্রিকা পড়ার সময় যদি এগুলোতে একটু নজর রাখেন, পত্রিকার বানানে কোনো ভুল থাকে না, কারণ ওনারা প্রতিনিয়ত হলো আপনার বাংলা একাডেমির বানানের সাথে সাথে ওনাদের বানানো আপডেট করে নেয়। আসেন, এটা হলো আসাদ দিবস 20 জানুয়ারি। এরপরে যদি আসি আমরা 24 জানুয়ারি। আচ্ছা, সবাইকে একটু আনমিউট রাখা যায় না? চাইলে যেন কথাবার্তা বলতে পারে তারা। 24 জানুয়ারি শহীদ হন হলো মতিউর রহমান। মতিউর রহমান শহীদ হন, এও পুলিশের গুলিতে শহীদ হন। মানে 20 জানুয়ারির পরে 24 জানুয়ারি আবার কর্মসূচি রাখে এবং রাজনৈতিক দলগুলোর এই কর্মসূচিতে পুলিশ আবারও গুলি চালায়। আর এর পরেই মোটামুটি উত্তাল হয়ে ওঠে পূর্ব বাংলা। তো ঘটনা সামনে আগাতে থাকে আর পাকিস্তান সরকারও চাপ প্রয়োগ করতে থাকে যাতে আর এটা সামনে না বাড়ে। এবং এটার প্রেক্ষাপটে এর পরের মাসে 15 ফেব্রুয়ারি এই মামলার অন্যতম একজন আসামি, যার নাম হলো সার্জেন্ট জহুরুল হক, ওনাকে জেলের মধ্যে হত্যা করা হয়। সার্জেন্ট জহুরুল হককে জেলখানার মধ্যে হত্যা করা হয়, এটাও জেনে রাখবেন। জেলখানার মধ্যে হত্যা করা হয়। আনমিউট করা না সবাই? ভাই বলেন তাহলে ওনার আসামি নাম্বার কত?
17 নাম্বার। আছেন আপনারা? জি স্যার। জি স্যার। এবং টেপ লাগানো ছিল, খুলছে কে? টেপ খুলছে কে এটা? কে কত নাম্বার বলেন তো? 17 নম্বর। 17 নম্বর। নম্বর আসামি, হ্যাঁ। ওনাকে জেলখানার মধ্যে হত্যা করার উদ্দেশ্যটা কি ছিল বলেন তো? যাতে এই আন্দোলনটা স্তিমিত হয়ে যায়। এবং এরপরে যে বুদ্ধিজীবীরা এটা নিয়ে কথা বলছিলেন তাদের মধ্যে অন্যতম একজন 18ই ফেব্রুয়ারি তাকে হত্যা করা হয় এবং তিনি হলেন ডক্টর শামসুজ্জোহা। ডক্টর শামসুজ্জোহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুজ্জোহা শামসুজ্জোহাকে হত্যা করা হয়। কোথায় বসে হত্যা করে? রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসেই। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হত্যা করা হয়। এরপরে পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায় এবং পুরো পরিস্থিতি আইয়ুব সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আন্দোলন এত বেশি। হ্যাঁ বলেন। স্যার, এই যে ডক্টর শামসুজ্জোহা, ইনি কি প্রথম শহীদ বুদ্ধিজীবী ছিলেন? হ্যাঁ হ্যাঁ, এনার প্রথম মানে শহীদ বুদ্ধিজীবীর বুদ্ধিজীবী। ভিতর ইনি প্রথম। উনি প্রথম শহীদ বুদ্ধিজীবী। এটা লিখে নেন, তবে মনে থাকবে না। প্রথম শহীদ বুদ্ধিজীবী। ওনারা জাস্ট এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে কথাবার্তা বলছিলেন। এর প্রেক্ষাপটে পাকিস্তান সরকার ওনাদেরকে ওনাকেই স্পেসিফিক ভাবে হত্যা করে, আর ওইদিকে মামলার অন্যতম একজন আসামি সার্জেন্ট জহুরুল হক তাকেও হত্যা করে। এর প্রেক্ষাপটে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ঘটনা যেটা ঘটে 18ই ফেব্রুয়ারির পরে 22 ফেব্রুয়ারি, মাঝখানের 3 দিন এত তীব্র আন্দোলন হয় যে 22 ফেব্রুয়ারি আইয়ুব সরকার বাধ্য হয় বঙ্গবন্ধু সহ সকল আসামিকে মুক্তি দিতে। ওকে, 22 ফেব্রুয়ারি মামলা প্রত্যাহার ও সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। মামলা প্রত্যাহার করে দেওয়া হয় এবং সকল রাজবন্দী যারা আছে এদের নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। তাহলে সবার মুক্তি মানে এই দিনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগরতলা মামলা থেকে, ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পান। বঙ্গবন্ধু, এটা স্পেসিফিক মনে রাখবেন, কারণ তারিখ যদি আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পান কবে, তাহলে কিন্তু তারিখটা জানা লাগবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি। আর এর পরের দিন বঙ্গবন্ধুকে নিয়ে একটা সভা আয়োজন করা হয় এবং সভাটা হয় হলো রেসকোর্স ময়দানে। সেই জায়গায় বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধিটা সর্বপ্রথম দেওয়া হয়। ওকে, এটা লিখে নেন। এরপরে 23 ফেব্রুয়ারির ঘটনাটা লিখে নেন। 23 ফেব্রুয়ারি এক ছাত্র সভায় বঙ্গবন্ধু মানে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। এক ছাত্র সভায় বঙ্গবন্ধু উপাধি পান শেখ মুজিবুর রহমান। পেলেন বঙ্গবন্ধু উপাধি কে দিয়েছিলেন বলেন তো? তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ স্যার। আরেক জায়গায় আসমা আব্দুর তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ। আসমা আব্দুর রব দিয়েছিলেন হলো জাতির জনক। জাতির জনক। এই উপাধি দিয়েছিলেন জাতির জনক। তোফায়েল আহমেদ এটা দিয়েছিলেন। হ্যাঁ,
এবং এরপরে ভাইয়া ঘটনা প্রবাহ খুব দ্রুত সামনে এগিয়ে যায়। আর এরপরে আইয়ুব খান উনি 26 তারিখ আবার চেষ্টা করেন একটা গোল টেবিল বৈঠক আয়োজন করে যেন উনি পরিস্থিতিটা সামাল দিয়ে দিতে পারেন, বাট উনি এই যাত্রায় ফেল করেন এবং সর্বশেষ 25 মার্চ তারিখটা লাগবে, আইয়ুব খান ক্ষমতা ত্যাগ করেন। 25 মার্চ 1969 আইয়ুব খানের পদত্যাগ ও জেনারেল ইয়াহিয়া ক্ষমতা দখল। গ্রহণ বানান ঠিক আছে? গ্রহণ বানান কি ঠিক আছে? মূর্ধন্যই তো হবে স্যার। মূর্ধন্য হবে। মূর্ধন্যের বানানের নিয়ম বলেন তো কয়েকটা। রি র মূর্ধন্য স মূর্ধন্য হয়েছে। আর হ ব ম জ অন্ত্যেষ্টিয় এগুলোর পরে কি হয়? মূর্ধন্য স হয় স্যার। তারপরে ক ক বর্গ ক বর্গ প্রবর্ধন্য স হয় স্যার। আচ্ছা, এটার উপর কিন্তু লিখিত পরীক্ষার সময় বাংলা বানানের 6টি নিয়ম লিখুন, এইভাবে মুখস্থ লিখতে হয়। এখন যে যত ভালোভাবে পড়ে ফেলবেন তার লিখিত সময় চাপ তত কম থাকবে, এই জন্য পড়ার সময় চেষ্টা করবেন আরো ভালো করে পড়ার। বাংলা দ্বিতীয় বইতে তো একটা বিশাল বড় ছন্দ দেয়া আছে, ওটা কি পড়তে হবে মূর্ধন্যর? হ্যাঁ, ছন্দ যেটা আছে এটা পড়তে পারলে ভালো, না পড়তে পারলে সমস্যা নেই। ওই যে চাণক্য মাণিক্য গণক, বাণিজ্য লবণ মন, এগুলো যদি পড়তে পারেন বেটার, না পড়তে পারলেও সমস্যা নেই। কিন্তু পড়তে পারাটা ভালো কিসের জন্য? মুখস্থ থাকলে এইখানে প্রশ্নটা করে এইভাবে, নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে? স্যার তখন এরকম করে তখন কি থাকে। হবে? তখন আপনি এই লবণ বানান দেখলে আসলেই কনফিউজড হয়ে যাবেন যদি মুখস্থ না থাকে। এই লবণ বানান দেখলে এটা এটা যে ন হয় সেটাই মাথায় আসবে না। দ্বিতীয় হলো এই লবণ স্বভাবতই মূর্ধন্য ন, এটা কোনো নিয়ম কানুনের মধ্যে পড়েনি। বাণিজ্য লবণ মন আছে না? এই জন্য জিনিসগুলো যত ভালো করে পড়বেন, আবার উপসর্গ এগুলো যত ভালো করে পড়বেন তত আপনি এগিয়ে থাকবেন। আর চেষ্টা করবেন যে কোনো এক পাশের পড়ার সময় অন্য পাশের পড়া যেন আপনার কাজে লাগে। মানে আপনি বাংলা পড়ছেন তো তখন যে শুধু বানান দেখবেন তা না, আপনি বাংলাদেশ পড়ার সময় বানান খেয়াল করতে পারেন, আপনি আন্তর্জাতিক পড়ার সময় বানান খেয়াল করতে পারেন, আপনি আবার যখন অনুবাদ করছেন তখন বানান ইংরেজি বানানগুলো ঠিক করে নিতে পারেন। এতে একই সাথে ওই অংশের কাজ হবে বাংলারও, এবং আপনার যে মানসিক দক্ষতা অংশের বানান থাকে দেখছেন না, কারেক্ট স্পেলিং থাকে এবং বানান শুদ্ধিকরণ দিয়েও থাকে, ওই জিনিসগুলো আপনি এগিয়ে থাকবেন। চলেন, আইয়ুব খান ক্ষমতা ত্যাগ করার পরে নতুন করে একটা ঘটনা শুরু হয়, সেটা হলো 1970 সালের ঘটনা আমরা পড়বো, এখান থেকে আর কোনো কিছুর প্রয়োজন নেই। 25 মার্চ আইয়ুব খান ক্ষমতা ত্যাগ করেন এবং এরপর ক্ষমতায় আসেন ইয়াহিয়া সাহেব, এবং এসেই বলেন যে উনি আগামী 1 বছরের মধ্যে একটা নির্বাচন দিবেন এবং নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে দিবেন। এবং এইটার প্রেক্ষাপটে উনি একটা এলএফও জারি করেন। এলএফও জারি করেন 30 মার্চ। ওকে। আর এলএফও কি এলএফও স্যার? যেটা, এখানে 48 অনুচ্ছেদ ছিল 1970 সালের পূর্ববর্তী। আচ্ছা, এইখানে দুইটা ঘটনা আমি লিখিনি, সেটা একটু লিখে দেই। এলএফওর ঘটনাটা লিখে দেই, আর একটা ঘটনা বাংলাদেশ নামকরণ। এলএফও মানে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, এটা কিসের জন্য করেন ভাইয়া বলেন তো? এইখানে লিখি তারিখটা, 30 মার্চ। এটা কিসের জন্য করছে বলতে পারবেন কেউ? নির্বাচন দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, নির্বাচন দেওয়ার জন্য। নির্বাচন, ও আচ্ছা, এটা 70 সালের, হ্যাঁ। আরে না, 69 সাল, সরি, আমরা 69 বলছি। এলএফও বা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, এটা হলো
আহ কি বলে এটাকে, এটার বাংলা কি জানো, বাংলাটা মনে আসতেছে না এই সময়। সুন্দর একটা বাংলা আছে এলেফোর বাংলাটা, আহ গণপ্রতিনিধিত্ব আদেশ। হ্যাঁ, গণপ্রতিনিধিত্ব আদেশ, গণপ্রতিনিধিত্ব। আর এটা শীটে 1970 লেখা আছে, 70 না, তো শীটে দেয়া আছে। কেটে দিয়ে লিখে নেন, 70 না, 70 না কেন আমি বলি 1900। নির্বাচনের কথা বলা আছে 70। 70-এ নির্বাচন হয় এটা অনুসারে এটা বলা আছে, 70-এ গঠন হয় এটা বলা নেই। আরে এটা গঠন হয়েছে 69-এ, মানে এটা গঠন না, কিভাবে নির্বাচন হবে এই বিষয়ক একটা নির্দেশনা এলএফও। এরপর আসেন 69-এর আরেকটা ঘটনা আছে, এটা হলো 5 ডিসেম্বর। 5 ডিসেম্বর কি হয় বলেন? 5 ডিসেম্বরের ঘটনা হলো পূর্ব বাংলার নাম বাংলাদেশ রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পূর্ব বাংলার, পূর্ব বাংলা না, তখন ছিল পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান কবে হয়েছিল বলেছিলাম না, মনে আছে তারিখটা? কবে হয়েছিল বলেন? স্যার 1955 সালের দিকে। আচ্ছা, আর কেউ? 1956 সালে। আর কেউ আছে যে একটু কনফিডেন্ট এই ব্যাপারে? আর ওই সংবিধান দেওয়ার সময় 1956 সাল। 56 সালে 23 মার্চ। 23 মার্চ কি, জাস্ট মনে রাখার জন্য মনে রাখেন, 23 মার্চ হলো লাহোর প্রস্তাব উত্থাপন করা হয়েছিল 1940। আর 1956 সালে এই সময়ই দেওয়া হয়েছিল কি বলেন তো, প্রথম সংবিধান কার্যকর। সংবিধান। এবং এই 23 মার্চ 1971 প্রথম অফিসিয়ালি পতাকা উত্তোলন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নিজ বাসভবন এবং সারা বাংলাদেশে, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন বলে এটাকে। ওই দিন ছিল পাকিস্তান দিবস। পাকিস্তান দিবসের বদলে এই দিন পালন করা হয় প্রতিরোধ দিবস। সেই হিসেবে সারা বাংলাদেশে জাতীয় পতাকা উত্তোলন করা হয় বাংলাদেশের। ওকে, আসেন এরপরে পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ রাখেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গেল নাম পরিবর্তনের বিষয়, পূর্ব বাংলার নাম রাখলেন বাংলাদেশ। এটা কবে, ওই দিন কি ছিল? ওই দিন ছিল হলো হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী। এইটুকু লিখে নেন, মনে না থাকলে পরে একটা ঝামেলা। প্রশ্ন যে কিভাবে করে ভাইয়া, এটাই ঝামেলা হয়ে যায়। যেমন 41 না 40তম বিসিএস প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ভাষণটা দিয়েছিলেন কিসের মাধ্যমে? মাইক, রেডিও, টেলিফোন, ওয়্যারলেস? ওয়্যারলেসের মাধ্যমে স্যার। ওয়্যারলেস। ওকে, মানুষ কমতেছে কেন, 2 জন কমলো, কারণ কি? গরমে স্যার না না, এটা কোনো কথাই না, গরমের কারণে কেন মানুষ কমবে? ইলেকট্রিক্যাল আর কারণে লোডশেডিং হতে পারে। লোডশেডিং হচ্ছে, ওয়াইফাই এত নেই। এত মোটামুটি ব্যাপারটা হলো এরকম যে বাংলাদেশে যারই দাম বাড়ে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে এই জন্য। স্যার ঠিক। এখন কোনো কিছু হলে আপনারা খালি বলবেন যে গরম গরম, গরমের জন্য চলে যাচ্ছে লোকজন। ওয়াইফাই তো বিদ্যুৎ না থাকলে আর ক্লাস করা যায় না স্যার। দেখেন যে বিদ্যুৎ নিয়ে লোকজন যেই হারে বলা শুরু করছে, লেখালেখি শুরু করছে, মোটামুটি জনগণের ভয় পাওয়ানোর মতো একটা অবস্থা। এই পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র এটা চালু হলো মাত্র গত বছর 21 মার্চ, তাই না? 21 মার্চ 2022। আর আজকে হলো 1 বছর গেছে মাত্র। তার এই 1 বছরের আগে কি দেশ অচল ছিল, অন্ধকারে ছিল? আমরা ফ্যান স্যার বাতি জ্বালাতাম না? জ্বালাতাম। জাস্ট পরিস্থিতি খারাপ করে ফেলে এগুলো করে। আরো কি হয়, যদি একটা গুজব ছড়ায় যে লবণের দাম বাড়বে কালকে থেকে, তাহলে দেখবেন যে আজকের মধ্যেই এক একজন গিয়ে 50 প্যাকেট করে লবণ কিনবে, আর বাজারের অবস্থা খারাপ করে ফেলছে। আর স্যার দোকানে এখন যখন একটা সুযোগ পায় তারা কি করে, তারা হলো
মানে 20 টাকার লবণ রে তখন একেবারে এক ধাক্কায় 50 টাকা করে বিক্রি করে। আর পাবলিকও চিন্তা করে আজকে 50 দিয়ে কিনি, কালকে হয়তো 100-তেও পাবো না। এখন লোডশেডিং এর ভয়ে সবাই চার্জার ফ্যান কিনতেছে গণহারে। ফ্যানের দাম বেড়ে গেছে, যেই ফ্যানের দাম ছিল 1000 টাকা 1200 টাকা, এখন দেখলাম 1600 টাকা বিক্রি করতেছে সেই ফ্যান, জি স্যার। ওই ছোট চার্জার ফ্যান গুলো। মানে আমাদের বাঙালি হলো ভাই হুজুগের বাঙালি, কোনো কিছু একবার উঠলেই হলো, তাহলে মাথা খারাপ করে দেয়। 1970 সালের ঘটনা আসেন। 70 সালে নির্বাচনটা হয় কয় তারিখ? 1970 এর 7 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর। ও আচ্ছা, ভালো কথা, 70-এই আপনার এলএফও জারি করে। প্রথমে এলএফও জারি হয়নি 70 সালে, ওটা ভাইয়া কেটে ঠিক করে নেন। ঠিকই আছে, 70 সালেই এলএফও জারি হয়েছিল। এলএফও যেটা, এটা 70 সালের মার্চেই জারি করেছিলেন আইয়ুব খান, ওই ইয়াহিয়া খান, ওটা কেটে দেন। 70 সালে 70 সালের 30শে মার্চ। হ্যাঁ, এই সময় জারি হয়েছিল এলএফওটা। ওই জায়গাটুকু শুধু একটু কারেকশন করে নেন, এলএফও বা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার। ওকে স্যার। আর নির্বাচনটা হয়েছিল কবে যেন? ডিসেম্বর 7, আরেকটা হলো 17ই ডিসেম্বর। 7 ডিসেম্বর একটা নির্বাচন হয়েছিল, এটা হয়েছিল জাতীয় পরিষদ নির্বাচন। জাতীয় পরিষদ নির্বাচন। আর 17ই ডিসেম্বর হয়েছিল প্রাদেশিক পরিষদ নির্বাচন। ভাইয়া, আমি আপনাদের থেকেও বেশি সমস্যায় আছি। কি সমস্যা বলেন তো একটু? আইডিয়া আছে আপনাদের কোনো? কেউ বলতে পারবেন? এখানে কারেন্ট নাই, এখন আপনি আতঙ্কে আছেন সেখানে। ওইটা তো একটা আছে, কারেন্ট নাই, এই রুমটা এয়ারটাইট, কোনো বাতাস টাতাস কোনো দিক দিয়ে ঢোকে না, মূলত শব্দের জন্য বানানো। স্টুডিও গুলো হয় যাতে এখানে শব্দ না ঢুকে, কোনো ওরকম ভাবে একেবারে আটকানো। আর এই বোর্ডের নিচের টেম্পারেচারটা এখন প্রায় হবে আপনার 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই হিটটা হলো এখানে ছড়াচ্ছে আশেপাশে। এক তো ওই গরম আছে, দ্বিতীয় হলো এই বোর্ডের গরমটা আমার পুরোটাই শরীরের উপর দিয়ে যাচ্ছে। তাহলে তো স্যার আমরা অনেক ভালো আছি। হ্যাঁ, এবং ফ্যানের কোনো সুযোগ নেই, বা আপনারা তো কেউ বাইরে ক্লাস করেন দেখেছি অনেকে, সেই জি স্যার, সুযোগ বাইরে নেই ক্লাস আমার। করি আমরা। হ্যাঁ বুঝছি, অনেকেই করে। 17 ডিসেম্বর ইলেকশন হলো। এখন আসেন এই ইলেকশনটা সম্পর্কে কিছু কথাবার্তা বলি। ইলেকশনে দুইটা জিনিস তো আপনারা বোঝেন, জাতীয় পরিষদ নির্বাচন কি আর প্রাদেশিক পরিষদ নির্বাচন কি, বলেন তো? এই নির্বাচনটার একটা কমন নাম হলো 1970 সালের সাধারণ নির্বাচন। 70-এর সাধারণ নির্বাচন। সাধারণ বানান ঠিক আছে? 70-এর সাধারণ নির্বাচন। আর এই নির্বাচনে কি হয়েছিল? দুইটা নির্বাচন হয়েছিল একই সাথে, একটা হলো জাতীয় পরিষদের নির্বাচন, আর একটা হলো প্রাদেশিক পরিষদের নির্বাচন। তো জাতীয় পরিষদের নির্বাচন যেটা হয়েছিল, সেখানে আসন সংখ্যা কত ছিল বলেন তো? এইখানে আসন ছিল বেশি জাতীয় পরিষদে, 313। আর 310 আসন ছিল হলো প্রাদেশিক পরিষদ, যেটা এটা প্রাদেশিক পরিষদ হয়েছিল শুধুমাত্র পূর্ব পাকিস্তানে বা আমাদের এই বাংলাদেশে যেটা হয়েছিল প্রাদেশিক পরিষদ নির্বাচন। প্রাদেশিক পরিষদের ছিল 310 আসন। এইখানে একটা জিনিস মনে রাখবেন, প্রাদেশিক পরিষদের ভাইয়া 17ই জানুয়ারি পরবর্তীতে 28টি আসনের নির্বাচন হয় ঘূর্ণিঝড় গোরকির কারণে। ওকে, আর এই জাতীয় পরিষদের 313-র মধ্যে সংরক্ষিত আসন ছিল 13টি, নারীদের জন্য সংরক্ষিত আসন। আর প্রাদেশিক পরিষদের সংরক্ষিত আসন ছিল হলো 10টি। এখন আসেন এর মধ্যে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে আর এরা কতগুলো আসন লাভ করে। পূর্ব পাকিস্তানে কতগুলো আসন ছিল, পশ্চিম পাকিস্তানে কতগুলো আসন ছিল। একটা হলো পূর্ব পাকিস্তান, ওরা একটাই ভুল করেছিল ভাইয়া, সেটা হলো ওরা আমাদের এই পাশে আসন রেখেছিল বেশি, 169টা আসন ছিল আমাদের এই পূর্ব পাকিস্তানে। যার কারণে হয়েছে এককভাবে এইখানে যদি সবগুলো আসন কেউ পায়, তাহলে তার আর পশ্চিম পাকিস্তানের আসনের দরকার নেই, সে সরকার গঠনের
ক্ষমতা পেয়ে যাবে। আর এই কারণেই কিন্তু আওয়ামী লীগ সরকার গঠনের ক্ষমতা পেয়েছিল। পশ্চিম পাকিস্তানে আসন সংখ্যা ছিল কত দেখেন, পশ্চিম পাকিস্তানে আসন সংখ্যা ছিল 144। এই হলো সর্বমোট 313 আসন। এর মধ্যে 169 আসনের মধ্যে 2টা আসন হলো আওয়ামী লীগ পায়নি, বাকি 167 আসন লাভ করে আওয়ামী লীগ। কিন্তু একটা কথা আছে ভাইয়া, যে পশ্চিম পাকিস্তানে আওয়ামী লীগ কোনো আসন লাভ করেনি, এইখানে তাদের আসন সংখ্যা ছিল 0। আর এই জায়গার যে 2টা আসন, তার মধ্যে একটা আসন একজন স্বতন্ত্র প্রার্থী লাভ করেন, চাকমা রাজা ত্রিদিব রায়। আর একটা চট্টগ্রামের আসন, ময়মনসিংহ প্রার্থী নুরুল আমিন। আর ময়মনসিংহের পিডিপির নুরুল আমিন। 2টা আসন শুধু বাইরে যায়, আর বাদ বাকি সব আসনগুলো লাভ করে আওয়ামী লীগ। আর সংরক্ষিত আসন থেকে কয়টা লাভ করে বলেন তো? এই যে সংরক্ষিত 13টা আসন, এখান থেকে কয়টা লাভ করে? স্যার একটা জিনিস বুঝাবেন স্যার, বলেন। এই জাতীয় পরিষদ আর প্রাদেশিক পরিষদ জিনিসটা কি স্যার? এটা তো এটা আমার শুরুতেই খুব জিজ্ঞেস ইচ্ছা জানার। করেছিলাম, আপনারা বুঝেন কিনা, কেউ তো প্রশ্ন করেননি তখন। জাতীয় পরিষদ ব্যাপারটা হলো, ধরেন এইটা পশ্চিম পাকিস্তান, আর এইটা হলো আমাদের এই অঞ্চল, হ্যাঁ জি স্যার। হলো। এর মাঝখানে এটা আছে ভারত, রাষ্ট্র হিসেবে এটা আছে ভারত। এখন এই একটা অঞ্চল, এই একটা অঞ্চল, এই 2 অঞ্চলকে নিয়ে একটা কেন্দ্রীয় সরকার আছে না, যার দায়িত্বে পুরো, মানে দেশ তো একটাই, এই পুরোটা মিলে, এই অঞ্চল আর এই অঞ্চল মিলে দেশ তো একটাই। এই পুরো জি স্যার। অঞ্চলের জন্য একটা আইনসভা থাকবে, পুরো অঞ্চলের জন্য, যেই আইনসভার কথায় এপাশও চলবে এপাশও চলবে, 2 পাশেই তারা সামলাবে। এটাকে বলা হয় জাতীয় পরিষদ। আর এটাকে বলা হয় সাধারণত সংসদের উচ্চ কক্ষ। উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ পড়ছেন না? পড়ছি স্যার। ভারতে কি কি আছে? রাজ্যসভা, আর একটা হলো লোকসভা। এই জাতীয় জি স্যার। পরিষদটা হলো রাজ্যসভা, যারা সবকিছু সামলায়। আর লোকসভা কোনটা? লোকসভা হলো প্রাদেশিক পরিষদ। প্রাদেশিক পরিষদটা কোনটা দেখেন, প্রাদেশিক পরিষদ, বা ইংল্যান্ডে আছে হাউস অফ লর্ডস বা হাউস অফ কমন্স। হাউস অফ লর্ডস যেটা, সেটা হলো উচ্চ কক্ষ, আর হাউস অফ কমন্স যেটা, সেটা হলো নিম্ন কক্ষ। ঠিক তেমনি জাতীয় পরিষদটা হলো এমন পরিষদ, যেই পরিষদের নেতৃত্বে থাকবে পুরো দেশের দায়িত্ব, এবং এই পরিষদের যিনি প্রধান, তিনি হলেন দেশের প্রধানমন্ত্রী, তাকে বলা হয় পিএম। আর দ্বিতীয় যেই পরিষদটা, তাকে বলা হয় প্রাদেশিক পরিষদ। এবং এখানের যারা নির্বাচিত জনপ্রতিনিধি, ওনারা শুধু যে কোনো একটা প্রদেশের উপরে নেতৃত্ব দিয়ে থাকেন। ধরেন এইটা একটা প্রদেশ ছিল, এই প্রদেশে যারা নির্বাচিত হয় তাদেরকে বলা হয় প্রাদেশিক পরিষদ প্রতিনিধি, বা MLA। MLA শুনছেন না তামিল সিনেমায়, আর কি সিনেমায়, ভারতীয় বাংলা সিনেমায়? জি এমএলএ স্যার মানে শুনছি। কি? এমএলএ মানে কি বলেন? তা তো জানেন না, না? হ্যাঁ স্যার। আচ্ছা, লিখে নেন, এগুলি লিখে নেন, পরীক্ষায় আসছে। মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। লেজিসলেটিভ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে হলো আইন পরিষদ, হ্যাঁ। আর যারা এই জাতীয় পরিষদে নির্বাচিত হয় তাদেরকে বলে কি বলেন তো? MNA। MNA মানে হলো মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি। মেম্বার অফ NATIONAL, ন্যাশনাল অ্যাসেম্বলি, ASSEMBLY, মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি। এক মিনিট ভাইয়া, আমি কিন্তু আপনাদের সাথেই আছি।
যত বড় হোক বা যে হোক এই প্রশ্ন বিদ্যা বাড়ি ফ্রি ব্যাখ্যা সহ free exam দেন। ওকে, তাহলে দেখেন এটা হলো মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি। আর ওরা কোথায় থাকে? এরা হলো জাতীয় পরিষদের যারা সদস্য। আর জাতীয় পরিষদের যিনি প্রধান তাকে বলা হয় পিএম বা প্রাইম মিনিস্টার। আর যিনি প্রাদেশিক পরিষদের প্রধান তাকে বলা হয় সিএম বা কি মিনিস্টার বলেন? সিএম বা চিফ মিনিস্টার। এটার বাংলা কি বলেন? স্যার মুখ্যমন্ত্রী। এই তো আপনারা সব পারেন, কিন্তু একটু বুঝতে সমস্যা হয়, আর কিছু না। ওকে, এদেরকে বলা হয় চিফ মিনিস্টার বা সিএম। আর পিএম হলো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। আর সিএম এর নাম বলেন তো একজন। আমি জানি আপনারা ওনার নামই বলবেন। হ্যাঁ, বুঝি না। এমপি এটা প্রাদেশিক মানে পরিষদের এমপি। এমপি প্রাদেশিক পরিষদের বলে না, এমপি বলে হলো মেম্বার অফ পার্লামেন্ট। এমপিএ পার্লামেন্ট অ্যাসেম্বলি বা এরকম কিছু একটা হবে, আমি এক্সাক্ট বলতে পারতেছি না। এমপিএ তে কি হয়? ও আচ্ছা, মেম্বার অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি। প্রভিন্সিয়াল মানেও প্রাদেশিক পরিষদ, প্রভিন্স মানে হলো প্রদেশ। এম তো জানেন মেম্বার, আর এ তো জানেন অ্যাসেম্বলি, আর পি তে হলো প্রভিন্সিয়াল। প্রভিন্স মানে হলো প্রদেশ। ওকে, মেম্বার অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি। ভাই ঠান্ডা লাগে আপনাদের? না স্যার, প্রচুর গরম। কেন? এই যে মুরগির বাচ্চা ডাকাডাকি করে মানে হলো আমরা বাতাসে আছি, খোলা একটা এনভায়রনমেন্ট, ওই ফিলটা নেন, তো কল্পনা করা শেখেন। আইনস্টাইন কি বলে গেছে? ঢাকা শহরে কারেন্ট নাই। শক্তি কিসের বেশি? কল্পনা শক্তির বেশি। আপনি কল্পনা করবেন যে মুরগির বাচ্চা ঘুরতেছে আপনার পাশে, আপনি ছোট বাচ্চাদের মতো বসে বসে মাটি কাদা নিয়ে খেলাধুলা করতেছেন, আর ঠান্ডা বাতাস বইতেছে, কোনো গরম নেই, বুঝছেন? স্যার পড়া হবে না আর স্যার। আচ্ছা আসেন, তাহলে আমরা কই ছিলাম? এই প্রাদেশিক পরিষদ যেটা, সেটা একটু পরে আমরা দেখছি। তার আগে আসেন জাতীয় পরিষদ নির্বাচনের যে একটা অংশ পূর্ব পাকিস্তান, এইখানে আসন ছিল 169 আসন, যার মধ্যে 167 আসন আওয়ামী লীগ লাভ করে। আর এই 167 আসনের 160 আসন ছিল সাধারণ আসন এবং 7 আসন ছিল সংরক্ষিত আসন মহিলাদের জন্য। এইগুলো সব আওয়ামী লীগ লাভ করে, এবং 2 আসন আওয়ামী লীগ পায়নি। দুইটা কারা কারা? একটা হলো চাকমা রাজা ত্রিদিব রায়, ওনার আসন, এটা হলো চট্টগ্রাম। আর দ্বিতীয় আসন হলো ময়মনসিংহের পিডিপির নুরুল আমিন। ওকে, একটা হলো চাকমা রাজা, উনি ত্রিদিব রায়, চট্টগ্রামে উনি বিজয় লাভ করেন। পিডিপি পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি। এগুলো লিখে নিয়েন প্রত্যেকটা। এমপি যেটা বলছিলাম, এমএলএ তো লিখলাম, এমএলএ হলো, এটা একটু লিখে নিয়েন, এগুলো লেখা হয়েছে কিনা সবার এটা একটু শিওর করেন। স্যার লেখা হয়েছে। আচ্ছা, আর এমপি হলো মেম্বার অফ পার্লামেন্ট, এটা তো জানেন, মেম্বার অফ পার্লামেন্ট। আমাদের দেশে কি হয়? এমএলএ আছে আমাদের দেশে? নাই, আমাদের দেশে এমপি আছে। এগুলো কেন নাই? কেন? আমাদের এখানে প্রদেশ নাই। আমাদের তো প্রদেশ নয় স্যার। প্রদেশ আছে স্যার, আমাদের তো একটাই রাষ্ট্র, স্বাধীন বাংলাদেশ। এক কথায় উত্তর দেন তো কেউ একজন এই প্রশ্নটার, আমাদের এখানে নাই কেন? আমি লিখবো? দেখেন স্যার, আমাদের এক কক্ষ বিশিষ্ট আইনসভা, আমাদের আইনসভা এক কক্ষ বিশিষ্ট না? জি স্যার। একটা হলো উচ্চ কক্ষ, একটা হলো নিম্ন কক্ষ, এরকম 2 কক্ষওয়ালা যদি আইন পরিষদ হতো তখন আমাদের এরকম বিভিন্ন পরিষদ থাকতো। আর যেহেতু পরিষদ নেই, সেহেতু হলো আমাদের, তাহলে স্যার, যদি বলে ভাই যদি আপনাকে জিজ্ঞেস করে যে আমাদের বাংলাদেশে এমএলএ বা এমএনএ এরা নেই কেন, বা এই জিনিসগুলো আছে কিনা, তাহলে কি বলবেন? নেই। কেন নেই? কারণ হলো আমাদের দেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট।
ওকে, আসেন, এটা গেল একটা ইলেকশনের ঘটনা। আর এই ইলেকশনটার ঘটনার পড়ার দরকার নেই 144 আসনের ব্যাপারে, কারণ ওটা সব ওনারাই পেয়েছেন, ওখানে আমরা কিছুই পাইনি। দ্বিতীয়টা আসেন প্রাদেশিক পরিষদ। আর এই প্রাদেশিক পরিষদ যেটা, এখানে 10 আসন ছিল সংরক্ষিত আর সাধারণ আসন ছিল 300 আসন। এই 300 সাধারণ আসনের মধ্যে 300 সাধারণ আসনের মধ্যে আওয়ামী লীগ লাভ করে কত আসন বলেন তো? 288। 288। আর আওয়ামী লীগ এর বাইরে 10টি ছিল, সংরক্ষিত পায় কতটি? সংরক্ষিত ছিল 10টি। মোট হয় কতটি? 298টি। বাস, এর মাধ্যমে আওয়ামী লীগ এইদিকে পায় হলো 167 আর এইদিকে পায় 298। দ্যাট মিনস সে চাইলে এখন প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদ দুই পরিষদেই সরকার গঠনের অধিকার আছে তার। দুই পরিষদই, প্রাদেশিক পরিষদ এবং হলো আপনার জাতীয় পরিষদ, দুই পরিষদে আওয়ামী লীগ চাইলে এখন সরকার গঠন করতে পারে। বাট এই সরকার গঠনের যে ব্যাপারটা, এইখানে হস্তক্ষেপ করে হলো পাকিস্তান সরকার, এরপরেই ঝামেলার সূত্রপাত হয়। এবার আসেন তাহলে আমরা এই ঘটনাগুলো দেখি একটু। আচ্ছা, আমি একটু এই জায়গায় কয়েকটা প্রশ্ন করতে চাই আপনাদের, এতক্ষণ যা বললাম খাতা না দেখে বলবেন। আমি এই জায়গাটাও মুছে দিলাম, বলবো? জি স্যার। জি স্যার বলেন। জাতীয় পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তানে সংরক্ষিত মহিলা আসন ছিল কতটি? কত? 13টি আসন ছিল স্যার। কতটি? 13টি। জাতীয় পরিষদ জাতীয় পরিষদের সংসদ 7টি। 60টি আর মোট ছিল 13টি। ভেরি গুড। এরপর আসেন, এটা গেল 70-এর নির্বাচন। 70-এর নির্বাচনের সময় একটা ঘূর্ণিঝড় হয়েছিল, এটার নাম কি যেন? গোর্কি। উপকূলের উপর দিয়ে বয়ে গেছে এবং এটা ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আর কি একটা বন্যা ইতিহাসের। এরপরে আসেন 70-এর অসহযোগ আন্দোলনে আমরা চলে যাব, বা 70-এর মার্চ মাস পর্যন্ত ঘটনাগুলো বলবো, স্বাধীনতার আগ পর্যন্ত। 1970 সালের পরবর্তী ঘটনা প্রবাহ কি? এদের বাকি ইলেকশনটা 70-এর কবে হয়েছিল বলেন তো? বাকি ইলেকশন হয়েছিল কবে? 17ই জানুয়ারি। এই দিন হলো স্থগিত আসন সমূহে উপনির্বাচন হয় নাকি নির্বাচন হয় বলেন তো? নির্বাচন। নির্বাচন নাকি উপনির্বাচন? উপনির্বাচন। কেন নির্বাচন। উপনির্বাচন? সেটা স্থগিত হয়েছিল এই জন্য। স্থগিত হয়ে যাওয়ার পরে আলাদা করে যদি কোনো অংশের নির্বাচন হয়, তখন সেটাকে সরাসরি নির্বাচন না বলে এগুলোকে বলা হয় উপনির্বাচন। আচ্ছা, এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই মিলে সর্বমোট যে পরিসংখ্যানগুলো আমরা দেখি, ওই পরিসংখ্যানটাই হলো এইটা। এখন এইখানে দেখেন, এই যে নির্বাচিত জনপ্রতিনিধি, এই জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তর করার ব্যাপারে আইয়ুব খান ঘোষণা দিয়েছিল যে 1 মার্চ এই দিন হবে কি অ্যাসেম্বলি। অ্যাসেম্বলির বাংলা কি? সমাবেশ। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। গণপরিষদ গণপরিষদের অধিবেশন বসার কথা ছিল এবং এই অধিবেশনেই কথা ছিল শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এটা কোথায় বসে হওয়ার কথা ছিল? ঢাকা নাকি পাকিস্তান? ঢাকা না?
পশ্চিম। ভাই কনসেপ্ট গুলো প্রত্যেকটা যদি ক্লিয়ার না থাকে, যে কোনো জায়গা থেকে একটু ডিপ দিয়ে প্রশ্ন করলেই দেখবেন আর পারবেন না। যদি একেবারে বেসিক ক্লিয়ার না থাকে, টেক্সট বই থেকে পড়া যদি আপনার থাকে, তাহলে দেখবেন যে হুট করে যদি একটু ডিপ দিয়ে প্রশ্ন করে তাহলে আর আপনারা পারবেন না। ধরেন একটা প্রশ্ন আপনাদেরকে বলি, কপ এটা গঠিত হয়েছিল কবে বলেন তো? পারেন কেউ? সাল বলেন লিস্ট। 1955 না 56 সালে। সত্যি কম্বাইন্ড অপোজিশন পার্টি। হ্যাঁ, কেন গঠন করেছিল এবং কত তারিখ? স্যার, এটা আয়ু 65 সালে। 66 সালে নাকি 65 65 নাকি 64? 64 1964 জুলাই মাসের 24 তারিখ, 1964 সালে জুলাই মাসের 24 তারিখ গঠন করা হয়েছিল। কেন? সকল রাজনৈতিক দলগুলো একত্র হয়ে গঠন করে কম্বাইন্ড অপোজিশন পার্টি বা কপ। এটার প্রধান কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহর বোন ফাতেমা জিন্নাহ। বই দেখে? না। আচ্ছা, মোহাম্মদ আলী জিন্নাহর বোন ফাতেমা জিন্নাহ তিনি ছিলেন প্রধান। আর এই কপ ইলেকশনে অংশগ্রহণ করে কবে? 1965 1965 সালে। ওকে, 2রা জানুয়ারি ইলেকশন হয়েছিল, ব্যাস এইগুলো খতম। এখন আসেন, পশ্চিম পাকিস্তানে যে অ্যাসেম্বলি বসার কথা ছিল, সেই অ্যাসেম্বলি 1 মার্চেই বসার কথা ছিল এবং 1 মার্চেই এটা স্থগিত ঘোষণা করা হয়। এবং স্থগিত ঘোষণা করেন কে? ইয়াহিয়া সাহেব। এবং এখানে সে বুদ্ধি নেছে কার জানেন? ভুট্টা হ্যাঁ, ভুট্টা। ভুট্টা না, ভুট্টো। ভুট্টা জুলফিকারের আচ্ছা, ভুট্টা না ভাইয়া, ভুট্টো। ভুট্টো জুলফিকার আলী ভুট্টো। বেনজির ভুট্টো। কি আমার কথা শুনলো ভুট্টু সাহেবের কথা। এই যে গতবার এসেছিল এই প্রশ্ন, সে আমার কথা শুনলো না, সে শুনলো কার কথা? ভুট্টো সাহেবের কথা। আচ্ছা বলেন তো, আমরা এখানকার মাটি চাই না, মানুষ চাই না, মাটি চাই, এই উক্তি কার? এরকম অনেক উক্তি আছে যেগুলো পরীক্ষা আসার মতো। আমরা এখানকার আইয়ুব খান এই কথা বলছে জীবনেও? না স্যার, ইয়াহিয়া খান বা ভুট্টা। আচ্ছা, ভুট্টা না ভাইয়া, এটা ভাইবা বোর্ডে আপনি ভুট্টা বললে তো মুশকিলে পড়ে যাবেন। ভুট্টো ওনার নাম। আচ্ছা আসেন, 1 মার্চের পরে যখনই এই অ্যাসেম্বলি স্থগিত করা হয়, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 2রা মার্চ থেকে প্রথমে ঢাকা শহরে এবং পরে সারা বাংলাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দেন। অসহযোগ আন্দোলনের ডাক। যদি এই স্থগিত ঘোষণা করার ব্যাপারে কোনো ষড়যন্ত্রের কথা আসে, সেই ষড়যন্ত্রের পরামর্শদাতা হলেন জুলফিকার আলী ভুট্টো। ওনার সাথে একটা ষড়যন্ত্র করেছিলেন, লারকানা ষড়যন্ত্র, যেটা ফাইনালি অপারেশন সার্চলাইটের রূপ ধারণ করে। এবং অপারেশন সার্চলাইটের আগে এইটাই নির্দেশনা ছিল ইয়াহিয়া খানের পক্ষ থেকে যে যদি তোমরা এই বাংলায় 50,000 তাদের তোমরা মেরে ফেলো, তাহলে বাকিরা আমাদের হাত চাটা শুরু করবে বা আমাদের পা চাটা শুরু করবে। এই ধরনের একটা মন্তব্য উনি করেছিলেন। এবং এই মন্তব্যের সার কথা ছিল যে আমরা বাংলার মানুষ চাই না, মাটি চাই। তো অসহযোগ আন্দোলনের ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপরে অসহযোগ আন্দোলনের মূল কথাটা ছিল যে আমরা পাকিস্তানিদের কোনো প্রকার সহায়তা করব না, আমরা আমাদের মতো দেশ চালাবো, আমরা তাদেরকে কোনো ক্ষেত্রে কোনো প্রকার সুযোগ সুবিধা দিব না। এইগুলো ছিল মূল কথা। এবং 2রা মার্চে বঙ্গবন্ধু 7ই মার্চের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেন। 7ই মার্চের যে জনসভা, এটার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেন। জনসভার সিদ্ধান্ত নেন। আচ্ছা, আরো একটা ঘটনা ঘটেছিল 2রা মার্চ, সেটা কি যেন বলেন তো আপনারা? জাতীয় পতাকা উত্তোলন হয়েছে হ্যাঁ, ভেরি গুড। কোথায় বসে? ঢাকা ভার্সিটিতে স্যার। একেবারে স্পেসিফিক জায়গার নাম বলেন। কলা ভবনে। কলা ভবনে স্যার। কলা বাবু
উত্তোলন করেন আসম আব্দুর রব। বিদ্যালয়ের বটতলায়। আসম আব্দুর রবের পোস্ট ছিল কি তখন? তৎকালীন ঢাবির ভিপি। ঢাবি স্যার ভিপির ফুল মিনিং কি? ভাইস প্রেসিডেন্ট। তাহলে এখানকার প্রেসিডেন্ট কে? ইসি। আচ্ছা, আর এটা ডাকসুর ভিপি কিন্তু, হ্যাঁ, কোথার ভিপি? ডাকসুর। ডাকসু মানে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র কমিটি বা ছাত্র পরিষদ, এটার ভিপি বা ভাইস প্রেসিডেন্ট। আর এখানে প্রেসিডেন্ট থাকে যিনি উপাচার্য, তিনি। বুঝতে পারছেন? উপাচার্য যিনি, তিনি হলো ভিপি থাকেন, মানে তিনি থাকেন হলো প্রেসিডেন্ট, আর ভাইস প্রেসিডেন্ট ছিলেন আসম আব্দুর রব। তিনি প্রথম পতাকা উত্তোলন করেন কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ভবনের সামনে। এবং এইখানে আরো একটু তথ্য লিখেন, এই পতাকাটার ডিজাইনার কে ছিলেন? ওই দিন যে পতাকা উত্তোলন করা হয়েছিল, শিবনারায়ণ দাস স্যার। কামরুল হাসান স্যার। কামরুল হাসান। শিবনারায়ণ দাস। কামরুল হাসান হলো পরের পতাকা, মানচিত্র ছাড়া পতাকার ডিজাইনার। এরপরে আসেন ৩রা মার্চ। আমরা লিখছি না, ৩রা মার্চের ঘটনায় যাবো এরপর আমরা। ৩রা মার্চের কি ঘটনা বলেন? হরতাল পালিত হয়। হরতাল পালিত হয়। ৩রা মার্চ ছাত্র সংগ্রাম পরিষদ সভা ডাকে, এবং এই ছাত্র সংগ্রাম পরিষদের যে সভা, এই সভায় স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়। স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়। স্বাধীনতার ইশতেহার জিনিসটা কি? এটা কেউ বলতে পারেন? ইশতেহার কি আমাকে একটু কেউ বুঝিয়ে বলতে পারবেন? জি স্যার, আমি প্রশ্ন করতে চাইছিলাম আপনাকে। স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়। ভাইয়া, কোনো জায়গায় যদি আপনাদের বোরিং লাগে সেটা একটু বলবেন, যদি আরো সুন্দর। কি ঝগড়া করেন নাকি আমারে নিয়া? ইশতেহার বলতে যে আমরা যদি নির্বাচনে জিতে যাই তাহলে আমরা এই কাজগুলা করব, এরকম কিছু। এক্স্যাক্টলি, এটাকে বলা হয় ইশতেহার। ইশতেহার হলো পালনযোগ্য কিছু কথাবার্তা যেগুলো ওনারা লিখিত আকারে প্রকাশ করেন, এটাকে বলা হয় ইশতেহার। যে আমরা এই নির্বাচনে জিতলে এই এই ব্যান্ডেড বা এই এই বিধিগুলো আমরা পালন করব বা এই জিনিসগুলো আমরা করব। এবং এই ইশতেহারটা মূলত ওইভাবে ছিল না। স্বাধীনতার ইশতেহারে বলা ছিল যে যদি আমরা স্বাধীন দেশ পাই তাহলে আমাদের কিছু জাতীয় বিষয় ফিক্সড করা দরকার। আমাদের জাতির পিতা কে হবে? এই দিন প্রথম জাতির পিতা ফিক্সড করা হয়। জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু কে, আচ্ছা ওইভাবে লিখলে খারাপ দেখা যাবে। জাতির পিতা হিসেবে ওনাকে নির্ধারণ করা হয় না লিখে আমরা লিখি বঙ্গবন্ধুকে জাতির পিতা উপাধি দেওয়া হয়। সহজভাবে লিখেন, বঙ্গবন্ধুকে জাতির পিতা উপাধি দেওয়া হয়। বঙ্গবন্ধুকে জাতির পিতা উপাধি দেয়া হয়। ব্যাস খতম। এরপরে এই দিন বাংলাদেশের জাতীয় সঙ্গীত নির্ধারণ করা হয়। নির্ধারণ করা হয়। জাতীয় সঙ্গীত নির্ধারণ করা বা গ্রহণ করা, যে কোনো একটা আপনি লিখতে পারেন চাইলে। জাতীয় সঙ্গীত নির্ধারণ করা হয় বা গ্রহণ করা হয়। যদি পরীক্ষায় প্রশ্ন হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত গ্রহণ করা হয় কবে বা গৃহীত হয় কবে, উত্তর হবে ৩রা মার্চ ১৯৭১। এরপরে ভাইয়া ৩রা মার্চের যে স্বাধীনতার ইশতেহার কে পাঠ করেন, এটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল। শাহজাহান সিরাজ ইশতেহার পাঠ করেন
স্যার ইফতেহার বানান ভুল হয়েছে। ও আচ্ছা, তালব্য স হয়, তালব্য স। ইশতেহার পাঠ করেন শাহজাহান সিরাজ। ওকে, স্বাধীনতার ইশতেহার পাঠ করেন শাহজাহান সিরাজ। স্যার ভাইস প্রেসিডেন্টের কাজ কি স্যার, দায়িত্ব কি? এরপরে আসেন 3রা মার্চের পরে, আর উল্লেখযোগ্য তারিখ হলো মাত্র 2-3টা, যা পরীক্ষা আসার মতো। 1 নাম্বার হলো 3রা মার্চের পরে উল্লেখযোগ্য তারিখ 7ই মার্চ। 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ। কোথায় দিয়েছিলেন? রেসকোর্স ময়দানে। রেসকোর্স ময়দানের আগে নাম ছিল কি? ওর নাম সোহরাওয়ার্দী সোহরাওয়ার্দী উদ্যান স্যার। বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান। পূর্ববর্তী নাম কি রেসকোর্স ময়দানের? স্পিকার চলে না বোধহয়। সোহরাওয়ার্দী উদ্যান। হ্যাঁ, কি ছিল? সোহরাওয়ার্দী সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী। এই ভাষণে বঙ্গবন্ধু 4 দফা দাবি তুলে ধরেন। এই 4 দফা দাবি কি? সামরিক শাসন প্রত্যাহার, গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, সেনাবাহিনীর গণহত্যা তদন্ত, সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া। প্রত্যাহার। 2 হলো গণহত্যা, সুষ্ঠু স্যার তদন্ত। 17 মিনিট 18 সেকেন্ডের ভাষণ ছিল। গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর। আর হলো সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে দেওয়া আর নির্বাচিত গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর। স্যার এগুলো একটু দিয়ে দিবেন স্যার, হ্যাঁ হ্যাঁ, এগুলো একটু বুঝিয়ে দিবেন স্যার। এই যে সামরিক শাসন প্রত্যাহার জিনিসটা কি? সামরিক শাসন বলতে তখনও পাকিস্তানের প্রধান কে ছিলেন ওই সময় ভাষণের ইয়াহিয়া সময়? খান, ইয়াহিয়া খান কে? ইয়াহিয়া খান। পাকিস্তানের প্রেসিডেন্ট। জি না, সিএমএলএ বলেছিলাম না? সিএমএলএ কি বলেন তো? সিএমএলএ মানে কি লিখে দিয়েছিলাম? জি স্যার, মার্শাল ল। মার্শাল ল কি? মার্শাল ল তো সামরিক আইন। মার্শাল ল মানেই হলো সামরিক আইন বা সামরিক শাসন। আর সামরিক শাসনের যে প্রধান তাকে বলা হয় চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর। চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর, এবং এই অ্যাডমিনিস্ট্রেটরটা ছিলেন ইয়াহিয়া খান। আর ইয়াহিয়া খান ছিলেন তৎকালীন সেনাবাহিনীর প্রধান। আইয়ুব খানের সময়ে সেনাবাহিনীর প্রধান ছিলেন উনি, এবং সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি ক্ষমতা হাতে তুলে নেন। এই কারণে বলা হতো যে তৎকালীন সময়ে সামরিক আইন চালু ছিল, আর এই সামরিক আইন প্রত্যাহারের ব্যাপারে বঙ্গবন্ধু দাবি তুলে ধরেন। কথা বোঝা যাচ্ছে না? এমনিতেই এরকম করতেছে। এরপর আসেন 4 নম্বর কথা ছিল গণপ্রতিনিধি কারা বলেন তো? নির্বাচনে যারা জয়লাভ করেছে তারা গণপ্রতিনিধি। আচ্ছা, গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর বা নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর। বঙ্গবন্ধুর মানে এই- শাসন, হ্যাঁ হ্যাঁ, মানে প্রাদেশিক শাসনটাকে। প্রাদেশিক না, পুরো যারা নির্বাচিত গণপ্রতিনিধি আছে সবাইকেই গণপ্রতিনিধি বলে। এই জায়গায় আরেকটা শব্দ অ্যাড করে নেন, নির্বাচিত গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর। অর্থাৎ 2 অঞ্চল মিলে, প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদ মিলে পাকিস্তানে প্রায় 409 জন গণপ্রতিনিধি ছিল। এই 409 জনের কথা বলা হয়েছে যে তাদের হাতে যেন ক্ষমতাটা হস্তান্তর করে দেওয়া হয়। তারা শুধু পূর্বের লোকজন বলে তাদেরকে যেন অ্যাসেম্বলিতে যাওয়ার ব্যাপারে বাধা না দেওয়া হয়, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মূলত বলতে চেয়েছিলেন। আর 7ই মার্চের ভাষণ সম্পর্কে আরো কিছু বলেন আপনারা। 7ই মার্চের ভাষণ স্বীকৃতি পায় কবে? 30 অক্টোবর 2017। স্বীকৃতি ইউনেস্কোর কততম অধিবেশন ছিল? 30 অক্টোবর। প্রথম অধিবেশন ছিল যেন, আমার এক্সাক্ট মনে নেই।
100 কত যেন 30 অক্টোবর 2017। কে একজন বলেন তো কততম সভা ছিল এটা, যার মনে আছে? ইউনেস্কোর কততম সভা ছিল এটা? 136। 136। 136 তো হওয়ার কথা না। কত বলেন? 7ই মার্চের ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেয় 30 অক্টোবর 2017। কততম সভায় স্বীকৃতি দেয়? লেকচার শিটে কিছু আছে এই ব্যাপারে? লেকচার তো পড়ে নাইনি, জানি না। আচ্ছা, কিছু একটা হবে 100, এটা হতে পারে কত, 1946 সালে প্রতিষ্ঠিত হয়তো, 46 থেকে ওইদিকে থাকে 54 বছর, আর এই দিকে থাকে হলো 17 বছর। কোথায় 78তম সভাটা বাবা, এরকম কিছু একটা হবে। ওকে আসেন, এইটা হলো 7ই মার্চের ভাষণের স্বীকৃতি। আর কিছুই পড়ার প্রয়োজন নেই 7ই মার্চের ভাষণ সম্পর্কে। এরপর জাস্ট 2টা তারিখই পড়ে রাখেন, আর এখানে ডিটেলস কবে ভুট্টো ঢাকায় আসছে, কবে আইয়ুব খান ঢাকায় আসছে, এগুলো সব পড়ার প্রয়োজন নেই। আচ্ছা, 78 দুগুণে 157। 157তম সভা কি? আমি দাঁড়ান একটু হলো। স্যার 156 হইতে পারে সম্ভবত, মানে পড়ছিলাম আচ্ছা, একবার। ওকে, এটা কততম সভা ছিল আমি একটু পরে বলতেছি। ওকে আসেন, আর কি জানো, 77তম, ওই যে লিখছেন, কে লিখছে? সাইফুল ইসলাম সজীব। মানে ওইদিকে ইউনেস্কোর 46 থেকে হিসাব করলে ওই জায়গা আছে 54 বছর। 1946-এ প্রতিষ্ঠিত হলে ওইদিকে 54 বছর, আর এদিকে 17 বছর। 50 আর 10 60, আর 27 আর 11, 60 আর 11 কত হয়? 71। তার ভাষা আন্দোলন তো ছিল 30তম অধিবেশনে 1999। আচ্ছা, তারপরে আর বারে কত? 77তম। ওটা হলো 77তম ফাইল হিসেবে স্বীকৃতি, 77তম সভা না। বিসিএস কোশ্চেনে অ্যান্সার আছে। আচ্ছা, 77তম। এরপরে আসে না আর কি ঘটনা ছিল? 7ই মার্চের ভাষণের পরে আমরা সোজা যদি চলে যাই, স্বীকৃতিটা কোথায় পায়? মেমোরি অফ দি ওয়ার্ল্ড
তাহলে এটা কত 77তম তো ঠিক আছে না? চলে? কই কথাবার্তা বলে না যে কেউ? চাপ দেন। 77 ঠিক আছে তো? কি জানো নাম? সাইফুল ইসলাম সজীব। আর কে লিখছেন? ফয়সাল বারী। 44তম তো অ্যান্সার আছে স্যার। 44তম তো অ্যান্সার দেয়া আছে কি? স্যার এখানে যেটা আছে স্যার, ইউনেস্কোর হচ্ছে 30তম অধিবেশন আর নির্বাহী পরিষদের 157তম অধিবেশন। আচ্ছা আচ্ছা, সেটা 44তম হচ্ছে স্যার 85 নাম্বার কোশ্চেন। বুঝছি। তাহলে হলো 44তম অধিবেশন নাকি? স্যার এক 30তম জায়গায় অধিবেশন স্যার, আর হচ্ছে ইউনেস্কো নির্বাহী পরিষদের ভাষা 157তম দিবস। অধিবেশন। সম্মেলনে 30তমতে ভাষা দিবস। 30তম তো ভাষা দিবসের স্বীকৃতি, এবং সেটা 1999 সালে গেছে হলো 30তম। 30তম তো ভাষা 58তম হতে পারে ভাইয়া, সেই হিসেবে 58তম হবে। কেন 58তম হয় দেখেন, ওইটা যদি হয় আপনার 1999 সালে, ওইটা ছিল 30তম। এরপরে গেছে হলো 17 আর 1 18 বছর, 48তম হয়, সরি 58 না 48তম হয় সেই হিসেবে। সেই হিসেবে 48তম সভা। যাই হোক, সবার ব্যাপারটা আমি দেখে আপনাদেরকে বলবো না, আমার এটা এক্সাক্ট মনে নেই। মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে স্বীকৃতি দেওয়া হয়। এরপরে আরেকটা ঘটনা কি আছে চলেন, 25শে মার্চের ঘটনা সোজা, এর মাঝখানের ঘটনা না পড়লেও চলবে। 19শে মার্চের ঘটনাটা জরুরি, যেটা হলো প্রথম প্রতিরোধ। প্রথম প্রতিরোধ, প্রথম প্রতিরোধ 19শে মার্চ। উনিশ মার্চ কত 2000 কেন লিখতেছি আমি, 1970। প্রথম প্রতিরোধ করে কারা ভাইয়া? প্রথম প্রতিরোধ করে কারা? ইস্ট পাকিস্তান রাইফেলস। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইস্ট পাকিস্তান রাইফেলসের একটা অংশ হলো বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। আর মূল নাম ছিল ইস্ট পাকিস্তান রাইফেলস বা ইপিআর, যাদেরকে বলা হতো বেঙ্গল রেজিমেন্ট বা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যেটা থাকে। ওকে, এরা হলো এই আন্দোলনটা মানে প্রথম প্রতিরোধটা করে। প্রতিরোধটা কেন করে? তাদের থেকে অস্ত্র কেড়ে নেওয়ার কথা বলা হয়েছিল। যারা পাকিস্তানি ঊর্ধ্বতন অফিসার ছিল, তাদের প্রতি নির্দেশনা ছিল এই ইপিআর এর যারা সদস্য, এদের কাছ থেকে যাতে অস্ত্র জমা নিয়ে নেওয়া হয়, এবং যখনই তাদের কাছে অস্ত্র জমা চাওয়া হয়, তারা এটার প্রতিবাদ করে এবং তারা প্রতিরোধ গড়ে তোলে যে আমরা অস্ত্র জমা দিব না, যে আমাদের সাথে এই করো। তখন থেকে একটা লড়াই হয়, প্রথম প্রতিরোধ হয়, এবং এই প্রতিরোধ নিয়ে একটা ভাস্কর্য আছে। কোথায়? গাজীপুরে প্রথম প্রতিরোধটা হয়, গাজীপুরে। এবং এটা নিয়ে একটা ভাস্কর্য আছে গাজীপুর চৌরাস্তায়, আর প্রতিরোধটাও হয় গাজীপুরে। ভাস্কর্যের নাম কি? জাগ্রত চৌরঙ্গী। চৌরঙ্গী। কি হলো? আব্দুর রাজ্জাক ভাস্কর হলেন এটার, আব্দুর রাজ্জাক। ব্যাস, এরপরে আর ঘটনা পড়বেন হলো 25শে মার্চের ঘটনা, অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইটের মূল পরিকল্পনাকার ভুট্টো সাহেব। ভুট্টো সাহেব নাকি টিক্কা খান? টিক্কা টিক্কা খান খান। দেখছেন, টিক্কা খান ছিলেন সার্বিক এটার তত্ত্বাবধানে। সার্বিক, দেখছেন বই খুঁজতে গেছেন রাও আপনি। ফরমান আলী কে আসছিল? সার্বিক তত্ত্বাবধান। আরেকজন হলো ঢাকা শহরের
দায়িত্ব, আরেকজন হলো ঢাকা শহরের বাইরে। মূল পরিকল্পনা কার, এটা আপনারা বলেন। রোহন আলী স্যার। হ্যাঁ, টিক্কা ভুট্টা। স্যার ভুট্টা। ভুট্টা, আচ্ছা। মেজর জেনারেল খাদিম হোসেন রাজা, উনি ছিলেন বাইরের দায়িত্বে, আর মূল দায়িত্বে ছিলেন ঢাকা শহরের মধ্যে মেজর ফরমান আলী। আর টিক্কা খান ছিলেন সার্বিক তত্ত্বাবধানে, উনি জেনারেল টিক্কা খান কিন্তু, হ্যাঁ, পাকিস্তানের গভর্নর তৎকালীন। এরপরে আরেকজনের নাম বলি, তিনি হলো না, আরেকজন না, হলো প্রথম আক্রমণ করা হয় কোথায়, এটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল। 25শে মার্চ অপারেশন সার্চলাইটের অধীন প্রথম আক্রমণটা চালানো হয় কোথায়? বলেন তো, প্রথম আক্রমণ কোথায় চালানো হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। না, আবার বলেন। পিলখানা। রাজার বা পুলিশ লাইন। রাজারবাগ পুলিশ লাইন। তারপরে ইয়ার এবং তারা বেশ ভালো একটা ফাইট দিয়েছিল। এটার উপরে যদি কোনো বই আপনি পড়েন তাহলে দেখবেন, তারা অল্প প্রায় 1000 খানেক অফিসার ছিল। এরা পাকিস্তানের এই সামরিক বাহিনী যারা ট্যাঙ্ক কামান এগুলা নিয়ে গিয়েছিল, তাদের বিরুদ্ধে বেশ লম্বা একটা সময় ধরে, ঘন্টা দুয়েক ধরে তারা যুদ্ধ করেছিল ওই হালকা অস্ত্র শস্ত্র নিয়ে, কারণ পুলিশের কাছে তো ভারী অস্ত্র শস্ত্র কিছু থাকে না। এই ছিল হলো এখানকার মূল ঘটনা। আর কিছুই এখান থেকে আজকের আমরা পড়বো না, বাকিগুলো আমরা মুক্তিযুদ্ধের বাকি অংশের সাথে পড়ে ফেলবো। স্যার মূল পরিকল্পনা কে ছিল? হ্যাঁ হ্যাঁ, মূল পরিকল্পনা কে ছিল? মূল পরিকল্পনায় ভুট্টো সাহেব ছিলেন, ভুট্টো সাহেব এবং ইয়াহিয়া খান। ভুট্টো প্লাস ইয়াহিয়া। আর এটার মূল নাম ছিল প্রথম দিকে লারকানা ষড়যন্ত্র। লারকানা ষড়যন্ত্র বলা হতো এটাকে। ভুট্টো সাহেব ফেব্রুয়ারি মাসে একবার গেছিলেন বক শিকারে, তার মানে ইয়াহিয়া খান, এবং এটা ছিল ভুট্টো সাহেবের বাড়িতে, ওইটা জায়গার নাম ছিল লারকানা। এরপর আসেন 25শে মার্চের অপারেশনের নাম ছিল অপারেশন সার্চ লাইট। অপারেশন সার্চ লাইট। 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতা, প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন 26শে মার্চের প্রথম প্রহরে। এছাড়া বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় ওই দিনই রাতে। স্বাধীনতার ঘোষণা করেন কয়টায়? রাত 12টা কততে বলতে পারেন? রাত 12টা 30 মিনিটে, জাস্ট 12টা একটু 20 পরে। মিনিটে। 12টা 30 না 20, সরি 20 মিনিট। 30 স্যার। স্যার 20 মিনিটে। দেখছেন ঝামেলা কোথায়? এটা হলো কিছু বইয়ের মধ্যে এক এক ধরনের তথ্য দেওয়ার কারণে এই ঝামেলাটা হচ্ছে। 12টা 20 মিনিটে স্বাধীনতার ঘোষণা দেন, এবং রাত 1টা 10 মিনিট, কোথাও লেখা 20 মিনিট আছে, যে রাতে 1টার দিকে, 1টার পরের এই টাইমটা আসলে স্পেসিফিক কিছুই না।
এবং গ্রেপ্তারের পরে তাকে যে গ্রেপ্তার করা হয় সেই অপারেশনের নাম কি ছিল, এটা পরীক্ষা এসেছিল, বলতে পারেন? বিগ বার্ড। অপারেশন বিগ বার্ড। মানে কি স্যার বড় পাখি শিকার, হ্যাঁ হ্যাঁ মানে বড় পাখি শিকার করলো এটা হ্যাঁ মিন হ্যাঁ করছে না? এটা ছিল সাংকেতিক নাম এই অপারেশনের। তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পরে কি হলো, বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিলেন 26শে মার্চ দুপুরে এম এ হান্নান। ঘোষণা কোথা দিয়ে দিলেন? কালুরঘাট বেতার কেন্দ্র। চট্টগ্রাম। এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পরের দিন 27 মার্চ জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধুর সপক্ষে। এবং এরপরেই এই বেতার কেন্দ্রের নাম পরিবর্তন করে রাখা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। 28 মার্চ এটার নাম পরিবর্তন করে রাখা হয় বেতার কেন্দ্রের স্বাধীন বাংলা তাহলে এই স্বাধীন বাংলা কেন্দ্রের পূর্ব নাম কালুরঘাট বেতার কেন্দ্র। ওইটাই, এইটা একই জিনিস। এবং দেশ স্বাধীনের পরে 16ই ডিসেম্বর এটার নামই হয় বাংলাদেশ বেতার। এই বেতার কেন্দ্র পাকিস্তানিরা 2 দিন পরে 30শে মার্চ ধ্বংস করে দেয় বোমা মেরে। 30শে মার্চ ধ্বংস হয় এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এরপরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরবর্তীতে আবার কলকাতায় নতুন করে গঠন করা হয় 25শে মে 1971 কলকাতার বালিগঞ্জে। 25 মে 1971 কলকাতার বালিগঞ্জে এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বালিগঞ্জ, এইখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার নতুন করে প্রতিষ্ঠা করা হয় এবং ওইখান থেকে সম্প্রচার করা হয় এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠানগুলো। অনুষ্ঠান কি ছিল? দু একটা অনুষ্ঠানের নাম বলেন। চরমপত্র। এম আর আখতার মুকুল পাঠ করতেন। এম আর আখতার মুকুল। স্যার চরমপত্র কেমন পত্র, কোন ধরনের? এটা কোনো পত্র না, এটা একটা মানে কথিকা টাইপের, জাস্ট ওই রেডিওতে পড়া হতো। ইয়াহিয়াকে ব্যঙ্গ বিদ্রুপ করে একটা পড়া হতো, মানে সেটা প্রহসন কি স্যার? প্রহসনমূলক টাইপের আর কি। আচ্ছা। আর একটা পড়া হতো জল্লাদের দরবারে, জল্লাদের দরবারে। আরেকটা ছিল বজ্রকণ্ঠ। এইগুলো ছিল মোটামুটি এখানকার অনুষ্ঠান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত মূল অনুষ্ঠান যেগুলো আছে এইগুলো আপনারা একটু দেখে নেবেন। এছাড়া স্বাধীনতা সংক্রান্ত কিছু গান আছে, এই গানগুলো দেখে নিতে পারেন, স্বাধীনতা সংক্রান্ত যে গানগুলো আছে। আর সর্বশেষ যেটা দেখবো, সর্বশেষটা হলো মুজিবনগর সরকার, এপ্রিল মাসের ঘটনা। মুজিবনগর সরকার 10 এপ্রিল গঠন করা হয় অস্থায়ী বা প্রবাসী বা মুজিবনগর সরকার। এটা কোথায় গঠন করা হয় বলেন তো? মেহেরপুরে বৈদ্যনাথ। মেহেরপুরের বৈদ্যনাথ তলার আগরতলা। আগরতলা।
ত্রিপুরার রাজধানী আগরতলায় 10ই এপ্রিল গঠিত আগরতলায়, স্যার। হয়। সব মিলায় মানে এই সে মেহেরপুরে বৈদ্যনাথ। ওকে স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। এই জন্যই এটার নাম অস্থায়ী বা প্রবাসী সরকার। কতবার ঘুরে এসেছি মিরপুর থেকে স্যার। আমি গেছি 18 সালে। এইখানে একটা ঘটনা আপনারা বুঝতে পারছেন তো, আগরতলা মামলা সত্যি মামলা ছিল, জি স্যার। মানে ঘটনা সত্য, এরকম একটা ঘটনা তারা আগে থেকেই রেডি রাখছে যে তারা হলো পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করবে, একটা স্বাধীন দেশ বানাবে, এবং ইন্ডিয়া বলছে যে এই ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। সবকিছু আগে থেকেই রেডি ছিল এবং পাকিস্তান এটা জানতো, জানার পরেও এই মামলায় কোনো কিছুই তারা করতে পারেনি। স্যার বঙ্গবন্ধুর বিরুদ্ধে কিসের অভিযোগ আনা হয়েছিল? রাষ্ট্রদ্রোহের। পাকিস্তান ছেড়ে যে নতুন দেশ তৈরি করার জন্য। এবং বঙ্গবন্ধুও চালাক ছিলেন যাতে তাকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা না দেওয়া যায়। বিচ্ছিন্নতাবাদী মানে বুঝেন তো, দেশকে বিচ্ছিন্ন করে ফেলতে চায়। যেমন বর্তমানে এই যে কুকি চীন, বান্দরবন, রাঙামাটির একটা বিদ্রোহী গ্রুপ, এরা চায় কি পার্বত্য অঞ্চলটাকে আলাদা করে একটা স্বাধীন দেশ, চট্টগ্রাম পর্যন্ত থাকবে বাংলাদেশের মধ্যে, আর এরপরেরটা ওনাদের দিয়ে দেওয়া হোক, ওনারা ওইখানে একটা স্বাধীন দেশ গঠন করবে এবং স্বাধীনভাবে দেশ চালাবে। এদেরকে বলা হয় বিচ্ছিন্নতাবাদী। তো বঙ্গবন্ধু যাতে বিচ্ছিন্নতাবাদী আখ্যা না পায়, সেই জন্য 7ই মার্চ তিনি আগে 4 দফা দাবি দিয়েছেন যে এগুলো যদি না মানো তাহলে আমরা কি করব, আমরা স্টেপ নিব। এবং সেই 7ই মার্চের ভাষণের পরে ইয়াহিয়া ভুট্টো এরা সবাই বুঝে ফেলছে কি করতে হবে, এবং 25শে মার্চ যখনই ওনারা আক্রমণ করতে আসবে, এটা মোটামুটি তো আগে থেকেই জানা ছিল, জেনেই বঙ্গবন্ধু 26শে মার্চ মানে ওই যে 25শে মার্চ রাতেই উনি ঘোষণা আগে দিয়ে দিয়েছেন যে অমুক জায়গায় আক্রমণ শুরু হয়ে গেছে। ঘটনা শুনে তাড়াতাড়ি স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছেন, কারণ তাহলে আর বিচ্ছিন্নতাবাদী হওয়ার সুযোগ নেই। কিন্তু 7ই মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা দেননি। 7ই মার্চ দিলে হয়তোবা পাকিস্তানিরা এইটা বলতে পারতো বিশ্ব মিডিয়ায় যে বঙ্গবন্ধু বিচ্ছিন্নতাবাদী, স্বাধীন দেশ গঠন করতে চায়। 17ই এপ্রিল হয়েছে এই মুজিবনগর সরকারের শপথ গ্রহণ। মুজিবনগর না, মুজিবনগর বা বৈদ্যনাথ তলা, এটা কোথায় যেন ভাইয়া? আর আমার এলাকা মেহেরপুর। মেহেরপুর স্যার। এটা কয় নাম্বার সেক্টর ছিল স্বাধীনতার সময়, স্বাধীনতা যুদ্ধের সময়? স্যার 8 8 নাকি 7? স্যার 8 নাম্বার। আচ্ছা, কেউ কনফিউজড না আপনারা? জি স্যার, কুষ্টিয়ার মধ্যে ছিলাম। আচ্ছা, এরপরে আসেন, তখন তো এটা জেলা ছিল না, তখন তো ছিল কুষ্টিয়াই জেলা। এরপরে আর কি আসবে এখানে? আর আসবে এই সরকারের সদস্য। কয়জন সদস্য ছিল? আর 6 জন। মন্ত্রণালয় 12। সদস্য 6 জন, মন্ত্রণালয় 12টি, 4 জন। রাষ্ট্রপতি কে ছিলেন? রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাইস রাষ্ট্রপতি শেখ আব্দুল উপ বা অস্থায়ী রাষ্ট্রপতি তাজউদ্দিন আহমেদ, আর উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম না? ওই যে নজরুল ইসলাম লেখা আছে। তাজউদ্দিন প্রধানমন্ত্রী। এটা কেউ বলতে পারেন তাজউদ্দিন আহমেদ স্বাধীনতার পরে কি ছিলেন? মন্ত্রী, অর্থমন্ত্রী। এরপরে প্রধানমন্ত্রীর পরে আর আছে কি পদ? স্বরাষ্ট্রমন্ত্রী। এইচ.এম. কামরুজ্জামান। পররাষ্ট্রমন্ত্রী মুশতাক আহমেদ। আর কি? স্বরাষ্ট্র, পররাষ্ট্র, আর কি? অর্থমন্ত্রী স্যার।
অর্থমন্ত্রী এম এ মনসুর না ক্যাপ্টেন মনসুর আলী? ক্যাপ্টেন মনসুর আলী। ক্যাপ্টেন এখন আসলে এইখানে আরো কিছু কথাবার্তা বলে আজকের মতো আমরা শেষ করছি। রাষ্ট্রপতির একক পোস্ট ছিল, উপরাষ্ট্রপতিরও একক পোস্ট ছিল। প্রধানমন্ত্রী তিনি একাধারে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করতেন। স্বরাষ্ট্রমন্ত্রী উনি একাধারে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো এসেছিল বিসিএস প্রিলিমিনারিতে। ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বে কে ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে কে ছিলেন, এরপর প্রতিরক্ষা, অর্থ বিষয়ক আর হলো পরিকল্পনা মন্ত্রণালয়, এগুলোর সব দায়িত্ব ছিল প্রধানমন্ত্রীর হাতে, এক ব্যক্তির হাতে। ত্রাণ, পুনর্বাসন ও স্বরাষ্ট্র ছিল কামরুজ্জামানের হাতে, এইচএম কামরুজ্জামান। আর পররাষ্ট্র এটা ছিল পাশাপাশি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এরপরে আরেকটা অর্থমন্ত্রীর সাথে কি কি ছিল, আর এটা একটা আপনারা বলেন দেখি। অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, অর্থ, আপনারা আছেন? অর্থ, বাণিজ্য, শিল্প, পরিবহন। আচ্ছা, এগুলি কিন্তু প্রত্যেকটা পড়ে যাবেন। অর্থ, বাণিজ্য, শিল্প, পরিবহন মন্ত্রণালয় প্রত্যেকটা পড়বেন, কারণ দেখবেন লাস্ট 3টা বিসিএস বা 4টা বিসিএস এ প্রশ্নগুলো একেবারে এইভাবে ঘুরিয়ে করেছে যে মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী কে ছিলেন, অথবা প্রশ্ন এসেছিল মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন। তো এই ধরনের প্রশ্ন করলে আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন, কারণ আমরা ইউজুয়ালি পড়ি প্রধানমন্ত্রী কে ছিলেন, স্বরাষ্ট্র, পররাষ্ট্র বা অর্থমন্ত্রী অথবা উপরাষ্ট্রপতি কে ছিলেন, এই 6 জনের নাম জানি, আর কিছুই জানি না। এইটা না জেনে আর একটু ডিটেলসে জেনে যাবেন, যাতে এইখান দিয়ে যে কোনো ধরনের প্রশ্ন করলে আপনার সমস্যা না হয়। এই ছিল আজকের মতো। আর শপথের বাকি অংশ আমরা আগামী দিন আলোচনা করব এবং সেখান থেকে শুরু করব। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন। আমি স্যার আপনার ক্লাসগুলো করতে পারতেছি না, লিংক ভালো মতো পাই না। আজকে পাসওয়ার্ডটা পাইছি, অনেক আগেই পাইছি, কিন্তু পাসওয়ার্ড ভুল আছে, কিন্তু আজকে ক্লাসগুলো পাসওয়ার্ড আমি ভুল ছিল ভালোভাবে স্যার, করতে পারি না এই স্যার। জন্য আমার 20 মিনিট লেট হয়েছে আজকে যেতে। বিশ্বাস আচ্ছা, করেন স্যার, আমি ক্লাসটা আপনার সাথে না করলে ভালো লাগে না স্যার। আমরা আন্তরিকভাবে রেকর্ডিং ক্লাস চেষ্টা ভালো লাগে করব না। এই ধরনের ভুল যাতে আর পরবর্তীতে না হয়। মূলত আজকে আলাদা আলাদা 35 মিনিট পরে স্যার ঢুকছি স্যার। আলাদা আলাদা লোকজনই এই কাজগুলো করতেছে। স্যার ভিডিওটি কি রাতে পাবলিশ হবে? ইনশাল্লাহ রাতের মধ্যেই পেয়ে যাবেন। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।